হ্যাঁ, এই যে ক্ষেত্রে মানুষ হচ্ছে একটা জিনিস বলে, সবসময় বলে যে আমি যে ফাইবারে এত সাল পর্যন্ত আছি, আমি কোনো অর্ডার পাই না। এতে কিন্তু আপনার কানেকশনটা গ্রো আপ পাবে এবং কি ভবিষ্যতে কাজ করার সম্ভাবনা 95% বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা নতুন জি। ফ্রিল্যান্সিং করবে জি, তাদের জন্য বর্তমানে 2025 সালে এসে কোন স্কিলটা চাহিদা সম্পন্ন? এর পিছনে কিন্তু এই যে এই কারণগুলো দায়ী, আমি পার্সোনালি মনে করি। আজকে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আছে, কালকে ইনভ্যালিড হয়ে যাবে। আমি পারবো না এটা আমার ভয়। অফলাইন ব্যবসার জন্য হচ্ছে তারা লিড জেনারেশন সার্ভিসটা নিতে পারে। একটা মানুষের কি একাধিক স্কিল শেখা কোনো প্রয়োজন রয়েছে? আমার ওয়েবসাইটে যারা কাস্টমার, আমার ওয়েবসাইটে ট্রাফিক আমি নিজে আনতে পারবো, একটা সুবিধা কিন্তু আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আজকে শোতে। আমি মোহাম্মদ তানভীর সিদ্দিকী। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি রয়েছে যিনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, এবং তিনি যে শুধুমাত্র ঘরে বসে ইনকাম করেছেন বিষয়টা এমন নয়। যিনি ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি তার আশেপাশে যে সমস্ত যুবকরা রয়েছে তাদেরকে ফ্রিল্যান্সিং এর বিষয়ে বিভিন্নভাবে অনুপ্রেরণা করেছে। যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান 2025 সালে এসে, তবে আজকে ভিডিওটা আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হলো মোহাম্মদ সোলাইমান হোসেন, এবং কি তিনার সম্পর্কে যিনি ফাইবার মার্কেট প্লেসের মধ্যে ইমেল মার্কেটিং এন্ড লিড জেনারেশন এক্সপার্ট, এবং কি এই বিষয়ে অসংখ্য কাজ করে যাচ্ছে, দেশের ভিতরে এবং বাইরে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তো তার কাছ থেকে আমরা তার ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত জেনে নেব। চলুন তার মুখে থেকে তার কিছু কথা জেনে আসা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাই, প্রথমে আপনার পরিচয়টা আমরা জানতে চাই। জি, আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, ফ্রিল্যান্সার এট ফাইবার মার্কেট প্লেস। পাশাপাশি হচ্ছে বিভিন্ন আমার আশেপাশে যারা আছে তাদেরকে হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার জন্য হেল্প করে যাচ্ছি রীতিমতো। তো আপনার ফ্রিল্যান্সিং এ প্রথম কাজটা কবে পেয়েছিলেন? এটা 2023 সালের দিকে হচ্ছে আমি প্রথম কাজটা পাই আর কি, 22-এর শেষের দিকে। ফ্রিল্যান্সিং এর প্রতি আপনার যে আগ্রহটা তৈরি হয়, এটা কিভাবে আসলে তৈরি হলো? কেন আপনার মনে হলো যে আসলে ফ্রিল্যান্সিং করা লাগবে? ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ বলতে আমি হচ্ছে যখন চাকরিরত ছিলাম, একটা সময় হচ্ছে আমি একটা মোবাইল কোম্পানিতে চাকরি করতাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে মানে রিমোট জবের মতো অবস্থা ছিল আমার, যে 8টা 5টা ডিউটি করতে হতো। এই বিষয়টা হচ্ছে আমার সাথে মানে কখনোই খাপ খেত না। ঠিক আছে, আমার হচ্ছে মুক্তভাবে কাজ করার চিন্তা ভাবনা মানে অনেক আগে থেকেই ছিল। তো সেই সূত্রেই হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আসা, যেহেতু এইখানে হচ্ছে নিজের স্বাধীন মতো নিজে কাজ করা যায়, মুক্ত পেশায় কাজ করা যায়, সেই জন্য হচ্ছে আমার ফ্রিল্যান্সিং এ আসা। হ্যাঁ, আমরা বেশিরভাগই দেখতে যাই যে যারা আমরা ফ্রিল্যান্সার হয়েছি তারা মূলত ফ্রিল্যান্সিং আসে দুইটা কারণে। এক নম্বর যে কারণটা সেটা হলো সে নিজে মুক্তভাবে কাজ করতে চায়। জি, জি। এই মুক্তভাবে কাজ করার জন্য সে ফ্রিল্যান্সিং এ আসে, এটা একটা। আর একটা মানুষ ফ্রিল্যান্সিং এ আসে, এখানে অর্ধেক মানুষ সফল হয়, আমার দেখা অর্ধেক মানুষ সফল হয় এবং অর্ধেক মানুষ সফল হয় না। যে অর্ধেক মানুষ সফল হয় তারা হলো কোনো ধরনের চাকরি সে পায় না, চাকরির পেছনে ছুটে কোনো ধরনের চাকরি পায় না, অবশেষে ফ্রিল্যান্সিং এ আসে। আবার কিছু কিছু মানুষ আছে যারা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এ আসে, কিন্তু আসলে দুইটা যখন সে মেনটেন করতে যায় তখন কিন্তু সে আসলে পায় না, কোনোটাই আসলে হয় না। তো ফ্রিল্যান্সিং এ আপনি যে ফ্রিল্যান্সিং শুরু করেছেন, যেদিন থেকে আপনি শুরু করেছেন, আপনার ফ্রিল্যান্সিং এ আপনার চ্যালেঞ্জ, সবথেকে বড় চ্যালেঞ্জটা কি ছিল? আমার তখনকার সময় হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জটা ছিল হচ্ছে ভালো একটা ডিভাইস। তো ভালো ডিভাইস ছিল, ডিভাইস ছিল না, ডিভাইস না থাকলে তার এই সেক্টরে এত দূর পর্যন্ত আসতে পারতাম না। ডিভাইস ছিল কিন্তু ভালো একটা ডিভাইসের অভাব ছিল, নেট কানেকশনে কিছু প্রবলেম ছিল। এইটা চ্যালেঞ্জ ছিল। এইটাকে যারা হচ্ছে মোটামুটি কাটিয়ে উঠতে পারবে তারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আর একটু যদি স্ট্রাগল করতে পারে তারা সফল হতে পারবে আমার মতে। আচ্ছা, এখানে আমি একটা কথা যোগ করছি, সেটা হলো আপনি বললেন যে আমি যখন ফ্রিল্যান্সিং করেছিলাম তখন আমার ডিভাইসের অভাব ছিল। জি, সো না ডিভাইস ছিল, তবে হচ্ছে মানে ভালো একটা ডিভাইসের অপূর্ণতা ছিল। তো আমাদের মধ্যে অনেক সময় আমরা ফেসবুকে বিশেষ করে দেখি, যেখানে আমরা তো বেশিরভাগ সময় মানুষের বেশিরভাগ সময় যখন মোবাইলে কাটায়, তার মধ্যে অধিকাংশ সময় মোবাইল কাটা ফেসবুকের মাধ্যমে। জি, জি। তো ফেসবুকের মাধ্যমে যখন আমরা দেখি তখন দেখতে পাই যে মোবাইল দেখা ফ্রিল্যান্সিং করে। তো এটার সাথে আপনি কি বলতে চান? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমি একটা কথা বলতে চাই যে মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং একেবারে যে সম্ভব না এটা বললে টোটালি ভুল হবে। মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব, তবে ওই যে কিছু কিছু ছোট ছোট কাজ আছে, যেমন ডাটা এন্ট্রি কাজ করতে পারে, তারপরে হচ্ছে পিডিএফ টু এক্সেল এর কাজ করতে পারে, তারপরে হচ্ছে কপি পেস্টিং এর কাজগুলো মোবাইল দিয়ে করা যায়, এখন অনেক সেক্টরই চলে আসছে।
এখন এমনও সেক্টর আসছে যে গুগল ক্রোমের মতো যে এক্সটেনশন গুলো আমরা পিসিতে অ্যাড করি, যে এক্সটেনশন গুলো অ্যাড করি, ওগুলো এখন বর্তমানে বিভিন্ন ব্রাউজার আছে, ওইখানে আমাদের হচ্ছে এক্সটেনশন গুলো মোবাইলেও অ্যাড করা যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে ধাপে ধাপে হচ্ছে এটা গ্রো আপ করতেছে। মোবাইল দ্বারাও কিছু কিছু কাজ করা যায়, তবে আহামরি কাজ করার জন্য অবশ্যই আপনার একটা ল্যাপটপ অথবা কম্পিউটার ডেস্কটপ দরকার পড়বে। হ্যাঁ, শুধু তাই না, যদি আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করতে বা অনলাইন থেকে ইনকাম করতে চাই, আমরা সহজে বলি অনলাইন থেকে ইনকাম করতে চাই, তবে সে যদি ইউটিউবিং করে বা ফেসবুকে সে কন্টেন্ট ক্রিয়েট করে, তবে সে কিন্তু মোবাইল দ্বারা করতে পারবে। যেমন আমার প্রথমে আমি যখন কন্টেন্ট শুরু করি, তখন কিন্তু আমার কাছে ল্যাপটপ ছিল না, না আমার কাছে ক্যামেরা ছিল, কোনো কিছু ছিল না, আমার কাছে একটা ডিভাইস ছিল। ওই ডিভাইস দ্বারা কিন্তু আমি কন্টেন্ট শুরু করি। তো আমি মনে করি যে কেউ যদি চিন্তা করে যে আমি অনলাইন থেকে ইনকাম করব, তবে সে যদি মোবাইল দ্বারা করতে চায়, তবে এই ধরনের ছোটগুলো কাজ করতে পারে। কিন্তু কেউ যদি মনে করে যে আসলে আমি ফ্রিল্যান্সিং করবো, ফাইবার, আপওয়ার্ক মতো মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করবো, তবে আমার মনে হয় সম্ভব এটা না। এটাও সম্ভব। আপনি যদি হচ্ছে চিন্তা করেন যে মোবাইল দ্বারা সম্ভব না, কেন এটা আমরা কেন চিন্তা করব? মোবাইল দ্বারা হচ্ছে আমরা কি কি করতে পারি। এখন হচ্ছে কিন্তু যেমন ফাইবার সেক্টরে হচ্ছে লো কম্পিটিশনের যে কাজগুলো আছে, ডাটা এন্ট্রির কাজ আছে। যেমন হচ্ছে একজন মানুষ, আমি দেখলাম কালকে একটা গিগ দেখলাম, একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হচ্ছে ইনকাম করতেছে, তার হচ্ছে 506টা না 7টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন কিন্তু মোবাইল দ্বারাও অনেক ভালো মানের হচ্ছে ছবি ব্যাকগ্রাউন্ড এডিট করা যায়, ফটো এডিট করা যায়, তারপর পিডিএফ এডিট করা যায়, তারপর ডাটা এন্ট্রি কাজ করা যায়, এক্সেস এর কাজও কিন্তু এখন মোবাইল দ্বারা করা যাইতেছে। তো এই যে ছোট ছোট যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা মোবাইলের মাধ্যমে করে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারবো, কিন্তু আহামরি কাজ পাবো এটা সম্ভাবনা আমি বলতে পারি না। কারণ এটার জন্য হচ্ছে আমার একটা পিসি লাগবে, কারণ আমার গিগ দিতে গেলে তো আমার গিগ ইমেজ তৈরি করতে হবে। অনেকে আছে যে এখন ক্যানভা দ্বারা গিগ ইমেজ তৈরি করতেছে, চ্যাটজিপিটি দ্বারা ডেসক্রিপশন তৈরি করে অনেক ভালো কাজ করতেছে। তবে এটা টোটালি হচ্ছে তার নিজের উপরে ডিপেন্ড করে যে সে কতটুকু স্ট্রাগল করতেছে। যদি ভালোভাবে স্ট্রাগল করতে পারে, ভালো ভালো ইউনিক আইডিয়া বের করতে পারে, মোবাইল দ্বারাও ফ্রিল্যান্সিং সম্ভব, এটা আমি বলতে পারি। আচ্ছা, তো আপনার এই কথা দ্বারা আমি 3টা জিনিস পাইলাম। এক নাম্বার আমার কোশ্চেন হলো, যদি সে মোবাইল দ্বারা ফাইবারে কাজ করতে চায়, জি জি, তবে সে যে গিগ পাবলিশ করবে, হ্যাঁ, গিগটা তো মোবাইল দ্বারা করা যায় না। হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, যাবে না এটা ভুল। কারণ হচ্ছে গুগল ক্রোমে যদি আপনি ডেস্কটপ মোডটা করে নেন, তাহলে হচ্ছে ফাইবার লগইন করে আপনি গিগ পাবলিশ করতে পারবেন। আমরা যতটুকু খেয়াল করেছিলাম আপডেটের ফলে এটা হতে পারে, কিন্তু আমি এর আগে যেহেতু যখন চেষ্টা করছিলাম 2022 সালের দিকে, তখন কিন্তু এটা ছিল না। না, উনি পারবে, সমস্যা নেই। এখন হতে আপডেট হয়েছে। আপনি আজ পর্যন্ত কয়টা স্কিল শিখেছেন? আমি হচ্ছে মানে গুরুত্বপূর্ণ সাথে যদি বলতে চাই, তাহলে হচ্ছে 2টা স্কিল ভালোভাবে আমি শিখছি। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, সেটা হচ্ছে 2019 সালে আমি কমপ্লিট করি। আমি ফ্রিল্যান্সিং সেক্টর আসার অনেক আগে আমার গ্রাফিক ডিজাইনটা শেখা ছিল হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর আসা নিয়ে না, কিন্তু আমার স্কিল শেখা দরকার, তার জন্য হচ্ছে গ্রাফিক ডিজাইনটা শেখা। তো পরবর্তীতে হচ্ছে গ্রাফিক ডিজাইনে এখন পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করি না, কিন্তু আউট অফ মার্কেট প্লেস আমি যদি ফ্রিল্যান্সিংটা ধরি, ওটাকে ফ্রিল্যান্সিং ধরা যায় কিনা আমি বলতে পারি না। তো গ্রাফিক ডিজাইনের ইনকামটাকে যদি আমি ফ্রিল্যান্সিং ধরি, আউট অফ মার্কেট প্লেসে প্রথম ইনকাম ছিল আমার হচ্ছে গ্রাফিক ডিজাইন থেকে। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে 2022 সালের দিকে হচ্ছে 21 শেষের দিকে এসে আমি ডিজিটাল মার্কেটিংটা শিখি, এবং ডিজিটাল মার্কেটিং দিয়ে ফাইবার মার্কেট প্লেসে ভালো একটা আর্ন করতেছি, কাজ করতেছি। আপনার মতে ফ্রিল্যান্সিং কি? আমার মতে ফ্রিল্যান্সিং, এই কথাটা উত্তর একটু আগে বলেছি যে আমি প্রথম দিকে হচ্ছে চাকরি করতাম। তো তাদের হচ্ছে কাজটা ছিল আমার 8টা বাজে অফিসে যেতে হতো, 5টা বাজে হচ্ছে অফিস থেকে আসতে হতো, মানে এই কাজটা হচ্ছে এক গেমে আইসা যেত আমাদের মাঝে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কিছু কাজ মুক্তভাবে কোনো কাজ করার একটা সম্ভাবনা আমি খুঁজতেছিলাম। তো সেই ক্ষেত্রেই হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আসা। তো এইটার উত্তর যদি দিতে যাই যে ফ্রিল্যান্সিংটা কি, সেক্ষেত্রে আমার উত্তর হবে হচ্ছে মুক্ত পেশা। এটা একটা মুক্ত পেশা, যে এই সেক্টর হচ্ছে নিজের স্বাধীনভাবে কাজ করতে পারবে যে কোনো লোক। ফ্রিল্যান্সিং কি আসলে মুক্ত পেশা? আমার দিক থেকে মুক্ত পেশা। কেননা আমরা আমার মতের কথা বলছি। আমি কিছুদিন আগে দেখলাম, আমার মতে ফ্রিল্যান্সিং হলো চাকরি থেকে একটু বাজে মতো পেশা। 2টা কারণ। এক নম্বর কারণ হলো, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা চিন্তা করি, যদি আমরা ফ্রিল্যান্সিং এর বাইরের কথা চিন্তা করি, তবে আপনার বাইরে কিন্তু আপনার একটা বস থাকে, একটা বসের আন্ডারে একটা বস আপনাকে কথা বলবে, এবং একটা বসের আন্ডারে কিন্তু আপনার কাজ করতে হবে। জি, এটা হলো এক নম্বর। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, তবে কিন্তু আপনার 20টা বস থাকবে, 20টা বসের আন্ডারে আপনার 20 রকম কাজ করতে হবে। তো আপনার বস হলো 2টা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো, আমরা যদি একটু নরমাল চাকরির কথা বলি, তবে নরমাল চাকরির ক্ষেত্রে আপনি যদি খুব বাজে কাজ না করেন, তবে কিন্তু সেই কোম্পানিতে
আপনার গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি যদি খুব ভালো কাজ করছেন, কোন একটা কারণে কোনো বায়ারের সাথে আপনার কমিউনিকেশন ভালো হয় নাই, বা আপনার কাজ একটু উল্টা পাল্টা হয়েছে, একটু ভুল হতেই পারে, মানুষ মাত্র তো ভুল। যারা ফ্রিল্যান্সিং করে তারা বলতে পারে না 100% আমি একদম এক নাম্বার জিনিস করে দিব, একটু তো ভুল হতেই পারে। বা বিভিন্ন কারণে হতে পারে যে আমার সবকিছু ঠিক আছে, তবু আমি ফাইবারে বা কোনো বায়ার আমাকে রিপোর্ট করলো, যার কারণে আমার অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে গেল। তো আপনার ক্লায়েন্ট চলে যাওয়ার পসিবিলিটি আছে। 3 নাম্বার কারণ হলো, আপনার যদি একটা চাকরি করেন, তবে সেই একটা চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার একটা চাকরি যখন করবেন, সেই ভাগে কিন্তু আপনার একাধিক চাকরি খুঁজতে হবে না। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি যদি একবার কোনো ফ্রিল্যান্সিং কোর্স করেন, বা যদি একটা কাজ আপনি করলেন, সেই কোর্সটা করার পরে বা সেই অর্ডারটা দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে আপনার আবার কিন্তু ক্লায়েন্ট খুঁজতে হবে। তো আপনার প্রতিনিয়ত কিন্তু হিসেবে চাকরি খুঁজতে হচ্ছে। তো এইগুলোকে আপনি কি হিসেবে নিচ্ছেন, বা এর সলিউশন কি? আচ্ছা, আপনার প্রথম কথাটার উত্তর আমি প্রথমে দেই। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে যেটা বললেন যে একটা চাকরি ক্ষেত্রে হচ্ছে একটা বসের আন্ডারে কাজ করতে হয়, ফ্রিল্যান্সিং সেক্টরে হচ্ছে অনেকগুলো বসের আন্ডারে কাজ করতে হয়। আপনি যদি একটু একটু ভিন্নভাবে চিন্তা করেন এটাকে, যে আপনি নিজেকে নিজে বস মনে করেন, চিন্তা করে দেখেন যে আমি কেন তাদেরকে বস মানবো? তারা তো আমার কাছে আসছে হচ্ছে আমি ভালো কাজ পারি বিদায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজেকে নিজে বস বা পসিবল এটা। তো তাদের যদি দরকার না থাকতো, তারা কিন্তু আমার কাছে আসতো না, বা ফ্রিল্যান্সারদের কাছে আসতো না। তাদের একটা কাজ দরকার, ওইটা তারা পারে না বিদায় যে এক্সপার্ট আছে তার কাছে কিন্তু যাইতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু ওই চাকরির মতো হচ্ছে একটা বস আপনাকে অর্ডার দিয়ে গেল, অর্ডার দিয়ে গেল, অর্ডার দিয়ে গেল, আপনার কিন্তু ওইরকম ভাবে এইখানে না। এখানে হচ্ছে আপনি হচ্ছে তার কাছে তার রিকোয়ারমেন্ট আপনি জিজ্ঞাসা করার সুবিধা আছে, ঠিক আছে, জিজ্ঞাসা করার সুবিধা আছে, তার রিকোয়ারমেন্ট বলবে, আপনি ওই অনুযায়ী কাজ করে দিয়ে দিলেন। সেই ক্ষেত্রে হচ্ছে যদি চিন্তা করেন সেও আপনার বস না, আপনিও তার বস না। তবে পার্সোনালি যদি চিন্তা করেন, আপনার কাছে সে আসার কারণে আপনি নিজেকে বস মানতে পারেন এই দিক থেকে। কারণ আপনি যদি ওইভাবে নিজেকে তৈরি করতে পারেন, আপনি যদি ওইভাবে ওই সেক্টরে নিয়ে যেতে পারেন, এক্সপার্ট ভাবে নিজেকে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে নিজে নিজে বস হতে পারবেন। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার করলেন যে চাকরি ক্ষেত্রে হচ্ছে যে একটা সময় দিতে হয়, একটা সময় যে 8টা 5টা, ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু এর থেকে বেশি সময় দিতে হয়, একটা বিষয় আছে। প্লাস হচ্ছে যে চাকরি ক্ষেত্রে যে সুযোগ সুবিধা আছে, মাসে শেষে একটা বেতন আসার, ফ্রিল্যান্সিং সেক্টরে হচ্ছে কোনো সিউরিটি নেই যে মাস শেষে আমার কাছে কত টাকা আসবে। সেটা হতে পারে $5, সেটা হতে পারে $2000, এটা হচ্ছে নিজের কাছে। তো সেই ক্ষেত্রে আমার উত্তর থাকবে সেটা হচ্ছে যে আমি কতটুকু এক্সপার্ট, এটা হচ্ছে আমাকে আগে প্রমাণ করতে হবে। এটাকে প্রমাণ করতে হবে যে আমি কতটুকু এক্সপার্ট হইতে পারছি। আমি যেমন চাকরি করলে আমি যদি এক্সপার্ট হই, তাহলে কিন্তু আমাকে পদোন্নতি করবে। ফ্রিল্যান্সিং সেক্টরটা এরকম যে আমি কেমন এক্সপার্ট, এইটার উপরে কিন্তু আমার পদোন্নতি হবে। যেমন ফাইবার মার্কেট প্লেসে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে কি নিউ সেলার একটা অপশন, পরবর্তীতে হচ্ছে লেভেল 1, তাকে হচ্ছে $400 ইনকাম করতে হবে, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, বাইরের সাথে কমিউনিকেশন 100% থাকতে হবে। এই সার্কেল গুলো তারা যদি পরিপূর্ণ করতে পারে, তাহলে হচ্ছে তারা ফাইবার মার্কেট প্লেস লেভেল 1 সেলার হবে। লেভেল 2 এর ক্ষেত্রে হচ্ছে $2000 ইনকাম করতে হবে, 20টা অর্ডার কমপ্লিট করতে হবে, বায়ারদের সাথে হচ্ছে কমিউনিকেশন 100% থাকতে হবে, রেসপন্স রেট 100% থাকতে হবে, তারপর হচ্ছে সাকসেস স্কোর হচ্ছে আউট অফ 5 প্লাস থাকতে হবে। টপ রেটের ক্ষেত্রে এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু এক্সপার্ট, আপনি যদি এক্সপার্ট না হন, আপনি কিন্তু নিউ সেলার থেকে হচ্ছে লেভেল 1 এ যাইতে পারবেন না। আপনি একটা গিগ দিলেন, একটা গিগে হচ্ছে ওই জায়গায় সীমাবদ্ধ রয়ে যায়। আপনি প্রথম অবস্থায় হচ্ছে 4টা গিগ দিতে পারেন, লেভেল 1 এ গেলে 10টা গিগ দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু একটা স্ট্র্যাটেজিতে তারা দিয়ে দিছে, আপনি প্রথমে হচ্ছে 4টা দিতে পারতেছেন, 4টার মধ্যে কিন্তু আপনি সীমাবদ্ধ, ঠিক আছে। 4টার বাইরে কিন্তু আপনার যে অভিজ্ঞতা গুলো আছে বা এক্সপেরিয়েন্স আছে, এগুলো কিন্তু শেয়ার করার কোনো অপশন নাই। যখন আপনি হচ্ছে লেভেল 1 হইলেন, তারা কিন্তু আপনার এই যে পরিসরটা, আপনার যে পরিসরটা পরিধি আছে, এটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতেছে। আপনাকে কয়টা গিগ দেওয়ার দিতেছে? 10টা গিগ দেওয়ার দিতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে দিয়েছিলেন 4টা, আপনার 4টা স্কিলের উপরে বা একটা স্কিলের উপরে 4 ভাবে গিগ দিলেন। যেমন আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কথা বললে 2টা গিগ দিলেন হচ্ছে ইমেল মার্কেটিং এ, 2টা গিগ দিলেন লিড জেনারেশনে। যদি লিড জেনারেশনের কাজ বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে লিড জেনারেশনের 3টা গিগ দিতে পারেন, ইমেল মার্কেটিং এ একটা গিগ দিতে পারেন। সেই সাথে হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনের কথা বললে লোগো ডিজাইনের 2টা গিগ দিতে পারেন, ব্যানার ডিজাইন বা টি শার্ট ডিজাইনের 2টা গিগ দিতে পারেন। যখন আপনার হচ্ছে লেভেল 1 হবেন, সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার 10টা গিগ দেওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি লোগো ডিজাইনের 2টা দিতে পারলেন, ব্যানার ডিজাইনের 2টা, ব্রোশার ডিজাইনের, ফ্লায়ার ডিজাইনের 2টা দিলেন, টি শার্ট ডিজাইনের একটা দিলেন।
তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলা আপনার স্কিল গুলারে আপনি পাবলিশ করতে পারতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ধাপে ধাপে কিন্তু আপনি গ্রো আপে করতে পারতেছেন। জি, আপনার হচ্ছে 3 নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন গ্যাপ বা যে কোনো একটা ভুলের কারণে, কারণ আপনি বলছেন যে মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা ভুলের কারণে হচ্ছে আইডি ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে হচ্ছে গিগ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমি উত্তর দিব যে ফাইবার কিন্তু অ্যালগোরিদমের মাধ্যমে চলাফেরা করে এবং কি তাদের কিন্তু কিছু নিয়ম নীতি আছে। আপনি যদি ওই নিয়মগুলো 100% মাইনে চলতে পারেন, যেমন হচ্ছে ফাইবারে কিছু রুলস আছে, আপনি ফোন নাম্বার সরাসরি দিতে পারবেন না, তাকে সরাসরি রিভিউ দেওয়ার কথা বলতে পারবেন না, আপনি ইমেল অ্যাড্রেস সরাসরি দিতে পারবেন না। ফাইবার এটা সরাসরি আপনাকে না করছে, আপনি যদি করেন তাহলে তো আপনি অপরাধী 100%। এটা কিন্তু এটা ভুল না, এটা ফাঁসি দেওয়ার মতো যোগ্য একটা অপরাধ ধরতে গেলে ফাইবারের অ্যালগরিদম অনুযায়ী যদি আমরা চিন্তা করি। কারণ তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা আইন যদি আমরা বলি যে বাংলাদেশ আইনে বলে দিছে যে চুরি করা যাবে না, কারণ আমি যদি চুরিটা করি তাহলে তো আমি অপরাধী, এটা কিন্তু আমাকে মাইনে নিতে হবে। এটা শুধুমাত্র আমি ভুল আকারে ধরে নিই তাহলে কিন্তু এটা হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবারের যে অ্যালগরিদম আছে, ফাইবারের যে নিয়ম নীতি আছে, নিয়মগুলা এগুলো মাইনে যদি চলতে পারে কেউ, তাহলে হচ্ছে তার আইডি সহজে নষ্ট হওয়ার কথা না। আর যদি আইডি নষ্ট হয়, নষ্ট হওয়ার আগে অবশ্যই ফাইবার আপনাকে নোটিশ করবে, আপনাকে মেসেজ দিবে। সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে তাকে তাদের সাপোর্টের সাথে কথা বলে আপনি তাদের বুঝাইতে পারেন যে আমার এই কারণে এই জিনিসটা হয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার আইডি ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যদি যে আপনার যে কোনো একটা বড় সড়ো ভুলের কারণে আপনার ফাইবার অ্যাকাউন্ট সরাসরি বিনা নোটিশে ফাইবার বন্ধ করেছে, যদি আপনার অ্যাকাউন্টে কোনো ডলার থাকে ওটা 90 দিন পরে হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন, যে না আপনার আইডিয়া থাকলো না যে ফাইবার আমার ডলারগুলো মাইরা খেলো, এটা কোনো সম্ভাবনা নাই। আপনাকে টাকা দিয়ে দিবে যদি আপনি ফাইবার অ্যালগরিদম অনুযায়ী চলতে পারেন, ফাইবারের নিয়ম নীতি অনুযায়ী চলতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা, অনেকে বলে থাকে যে ফাইবারের যে সাপোর্ট আছে, জি, সাপোর্ট টিমের সাথে কথা বলে নাকি অ্যাকাউন্ট ডিসেবল হয়। না, আমি প্রতিনিয়তই কথা বলি ফাইবার সাপোর্ট টিমের সাথে, অ্যাকাউন্ট ডিসেবল হয় এইখানে একটা বিষয় আছে। যেমন হচ্ছে আমাদের বাঙালির ক্ষেত্রে হচ্ছে কিছু প্রবাদ আছে যে না ধরি মাছ না ছুঁই পানি। তো আমি হচ্ছে ফাইবারের যে নিয়ম নীতি আছে ওই নিয়ম ভাঙে যদি কোনো গিগ দিয়ে থাকে তাহলে তো আমার মনে ভয় থাকবে যে ফাইবার যদি এটা নোটিস করে তাহলে তো আমার গিগ ডিলিট দিয়ে দিবে। এইটা যদি ভয় থাকে তাদের ফাইবার সাপোর্টের কথা বলার দরকার নাই। আর আপনি যদি পিওর হইতে পারেন, আপনি যদি মনে করেন না আমার গিগটা হচ্ছে ফাইবার অ্যালগরিদমের কোনো নিয়ম লঙ্ঘন করে নাই, এটা যে আপনি মনে করেন নিজে থেকে যদি বুঝতে পারেন যে না আমার গিগ গুলা হচ্ছে ফাইবারের নিয়ম অনুযায়ী আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি সারাদিন ফাইবার সাপোর্টের সাথে কথা বলেন আপনার আইডি কোনো সময় নষ্ট হবে না, এটা আমি আশা করি এবং কি আমি এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা পাই নাই এরকম। আমার মনে হয় যে যারা নতুন ফ্রিল্যান্সার, জি, তারা ফ্রিল্যান্সিং শুরু করার আগে বা মার্কেট প্লেসে আসার আগে যে মার্কেট প্লেসে কাজ করতে চায়, জি, সেই মার্কেট প্লেসে যে অ্যালগরিদমে যে নোটিশ গুলো আছে, জি, তার যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো প্রত্যেকের আগে পড়া উচিত। জি। এটা আমাদের, যেমন হচ্ছে আমি একটা চাকরির কথাই বলি, সাপোজ ধরেন যে হচ্ছে আমি একটা আইটি কোম্পানিতে অথবা হচ্ছে একটা মোবাইল কোম্পানিতে চাকরি করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি ওইখানে চাকরি করব, আমি সিভি ড্রপ করছি, সিভি ড্রপ করার পর তারা হচ্ছে ইন্টারভিউর জন্য ডাকলো আমাকে, কারণ আমি যদি নাই জানি যে ওইখানে হচ্ছে ভালো কোনো জিনিস তৈরি করে কিনা তাহলে তো আমি ওইখানে যাইতে পারি না। এখন ওইখানে যদি ইনলিগাল কোনো কাজ করে ওই কোম্পানিতে তাহলে কিন্তু তারা যতটুকু দোষী তার সমপরিমাণ দোষী কিন্তু আমরা নিজেও। কারণ আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে ফাইবার মার্কেট প্লেসে আসার আগে তো আমার বোঝা উচিত যে এখানে কি কাজগুলো হয় বা হচ্ছে তাদের কি নিয়ম নীতি আছে, টার্মস এন্ড কন্ডিশন কি আছে, এইটা যদি আমি ভালোভাবে না জানি, অনেকেই আছে যে একটা জিনিস দেখি এটা জিনিসটা নিজের কাছে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে একজন মানুষ একটা স্কিল শেখার আগে আজকে ক্লাসে বলতে হলে কালকে ফাইবার অ্যাকাউন্ট খোলে, এই জিনিসটা হচ্ছে মানুষ খুব ভয়াবহ একটা সমস্যা। আপনি যদি সাউথ এশিয়া বা এশিয়ার দিকে চিন্তা করেন, বিশ্বের বাজারের মধ্যে সব থেকে ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে বেশি, কিন্তু ফ্রিল্যান্সার পিওর ফ্রিল্যান্সার কয়জন আছে? এটা আর একটু বোঝার উপায় হলো, আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং শুরু করছিলাম, জি, তখন আমার যে মেন্টর ছিল, জি, জি, তো উনি আমাদেরকে ক্লাসের মধ্যে দেখিয়েছিল যে ইমেল মার্কেটিং নিয়ে যখন সার্চ করছিলাম, বিক্রিতে যখন আমরা করছিলাম, জি, তখন ইমেল মার্কেটিং এ যখন আমি সার্চ করছিলাম তখন প্রায় ইমেল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সার ছিল প্রায়
কাছাকাছি, হুম। 3 লাখের একটু বেশি হবে, সংখ্যাটা আমার মনে নাই, হুম। যেহেতু 2022 সাল, 22 এখন সালে। থেকে 3-4 বছর আগে 4 ঘটনা। বছর আগে। তো তখন ছিল হলো আপনার 3 লাখের বেশি ফ্রিল্যান্সার রয়েছে, কিন্তু সেটা এখানে আপনার বর্তমানে কতজন ফ্রিল্যান্সার অনলাইনে আছে বা অ্যাক্টিভ কতজন, জি। ওটা দেখা যখন দেখছিলাম তখন হচ্ছে মাত্র 16 থেকে 17,000, তাহলে একটা জিনিস চিন্তা 1 করেন। লাখও হয় নাই। জি, তাহলে এই বিষয়ে একটা জিনিস চিন্তা করেন যে কই 3 লাখ মানুষ আর কই হচ্ছে 16-17 হাজার, এর মধ্যে যদি আপনি হচ্ছে অনলাইনে কয়জন আছে এইটা দেখেন, ঠিক আছে, সবকিছু বাছাই করার পর অনলাইনে কয়জন দেখবেন আপনি 1500-1600 মানুষ সব খুঁজে পাবেন না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে, বা এই যে এই আশেপাশে যারা আছে, এখন এমন একটা পজিশন আসছে, ইন্ডিয়ার কোনো বায়ার মেসেজ দিলে একজন ফ্রিল্যান্সারের কাছে সব থেকে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে তখন, মানে যদি ভালো বায়ারও হয়, এখন বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাছে মনে হয় যে এটা স্প্যাম, ভালো বায়ারও হয়, এটা একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। কেন তৈরি হয়েছে? তারা আগে থেকে ফ্রড করে আসতেছে মানুষের সাথে। যদি তারা হচ্ছে ভুল কাজ না করতো তাহলে কিন্তু আমাদের মাঝে একটা প্রবণতা তৈরি হতো না যে একটা ইন্ডিয়ান বায়ার মেসেজ দিছে সে তো ভালো হতে পারে, এটা কিন্তু আমরা চিন্তা করতাম। কিন্তু আমরা দিন শেষে দেখতেছি যে যে বায়ারই এখন পর্যন্ত আমরা মেসেজ পাইছি ইন্ডিয়ান, তারা কোনো না কোনো ভাবে স্প্যাম করছে কারোর সাথে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, যে একটু আগে বললাম যে পিওর ফ্রিল্যান্সার কয়জন আছে, এটা কিন্তু আপনি এইভাবে বের করতে পারবেন না। কিন্তু আপনি যদি দেখেন যে আইটির ক্ষেত্রে, আজকে আইটিতে ভর্তি হয়েছে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বা গ্রাফিক ডিজাইন শেখার জন্য, কাউকে দেখবেন যাতে সে হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা শেষ, আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট খোলা শেষ, দুই একটা বিট করা শেষ। শুধুমাত্র আমি আপওয়ার্কে গেলাম, আপওয়ার্কে যায় না দু একটা বিট করলাম, সে একটা বাইরে কনসেপ্ট থাকতে পারে যে আমাকে হচ্ছে একটা ঔষধ কোম্পানির লোগো তৈরি করে দাও। আমি বাংলাদেশে একজন নতুন ফ্রিল্যান্সার, আজকে আইটিতে ভর্তিছি, কালকে আপওয়ার্কে ঢুকছি, যেখানে তার বিট করলাম, হাই আই এম সুলাইমান, আই এম এ ফ্রিল্যান্সার অফ ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, আমি হচ্ছে এই বিষয়ে দক্ষ, ওই বিষয়ে দক্ষ। না ভাই, এইটা তো না। আমি সর্বোচ্চ তাকে পরিচয়টা দিতে পারি যে আই এম সুলাইমান হোসেন, আর আপনি যে রিকোয়ারমেন্টটা দিচ্ছেন এই রিকোয়ারমেন্টের কাজটা আমি আপনাকে করে দিতে পারবো। এটাই তো মূল বিষয়। আমি কি স্কিল জানি না জানি, হ্যাঁ স্কিলের বিষয়ে একটা শব্দ আপনি ইউজ করতে পারেন, আপনি হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট, আপনি লিড জেনারেশন এক্সপার্টটা ইউজ করুন ওইখানে, হাই আই এম সুলাইমান, আই এম এ লিড জেনারেশন এক্সপার্ট। দরকার নাই মার্কেট প্লেসে কথা বলার, দরকার নাই আপনি কত বছর এক্সপিরিয়েন্স, এখানে আপনি বিডের ই করতেছেন, এগুলো দিবেন কোন জায়গায়? এগুলো দিবেন হচ্ছে আপনার প্রোফাইল ডেসক্রিপশনে। আপনার প্রোফাইলে যদি কোনো বায়ার আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রোফাইল ডেসক্রিপশনে এটা দিতে পারেন যে আমি ফ্রিল্যান্সার, আমি হচ্ছে এত সাল যাবত কাজ করতেছি, তারপর হচ্ছে আমার এই এক্সপিরিয়েন্স আছে, এই স্কিল আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, ঠিক আছে। এখন আমি হচ্ছে একটা বায়ারের ইনবক্সে যেন আমি বিট করতেছি, ওইখানে আমি বলতেছি যে আমি সুলাইমান, আমার 14 গোষ্ঠীর নাম সহ দিতেছি, আমার হচ্ছে এক্সপিরিয়েন্স দিতেছি, এগুলো মেসেজ লিখতে যায় না, বিশাল বড় হয়ে যাইতেছে। ওই বায়ার হচ্ছে আমার রিকোয়ারমেন্ট করতে করতে তার রিকোয়ারমেন্ট গুলো হয়ে যাইতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপওয়ার্কে কাজটা পাইতেছি না। এই ফাইবার মার্কেট প্লেসের ক্ষেত্রে যদি হঠাৎ আমি একটা গিগ দিলাম, গিগ দেওয়ার পর হচ্ছে একটা বায়ার আমাকে মেসেজ দিল, আমি এজ এ ফ্রিল্যান্সার, নতুন ফ্রিল্যান্সার, নিউ ফ্রিল্যান্সার তাদেরকে বলার, আমি এজ এ ফ্রিল্যান্সার, আমি আজকে আইটিতে ভর্তি হয়েছি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, আমি হচ্ছে আজকে একটা অ্যাকাউন্ট খুলছি, আজকে গিগও দিছি, আল্লাহর রহমতে আমার একটা বায়ার মেসেজ করছে। তো সেই ক্ষেত্রে কিছু বললাম না, কিছু করলাম না, তারা হচ্ছে আমার 14 গোষ্ঠীর নাম ঠিকানা সহ বলে দিলাম, পরবর্তীতে উনি হচ্ছে আমাকে অর্ডার না দিয়ে অন্য কোনো অর্ডার দিয়ে চলে গেল। হ্যাঁ, এই যে ক্ষেত্রে মানুষ হচ্ছে একটা জিনিস বলে, সবসময় বলে যে আমি এই যে ফাইবারে এত সাল পর্যন্ত আছি, আমি কোনো অর্ডার পাই না। এর পিছনে কিন্তু এই যে এই কারণগুলো দায়ী, আমি পার্সোনালি মনে করি। হ্যাঁ, অনেকে আছে যে ভালো কাজ করতেছে, ভালো কাজ পারে, তারপরে অর্ডার পাইতেছে না, কারণ তার নিয়মিত হয়তো বা কোনো না কোনো ভাবে ফাইবারের সাথে মিলতেছে না, বা হচ্ছে উনি যে গিগ ইমেজটা দিছে এই গিগ ইমেজটা অতটুকু অ্যাট্রাকটিভ না, যে হচ্ছে ডেসক্রিপশনটা দিছে এই ডেসক্রিপশনে যে হচ্ছে যে কিওয়ার্ড গুলো থাকার কথা ওই কিওয়ার্ড গুলো নাই, অথবা হচ্ছে যে ডেসক্রিপশনটা দিছে এই ডেসক্রিপশনের সাথে যে তার থাম্বনেলে যে একটা অফ পেজ এসইও করতে হয়, এই এসইওটা সে করে না, এই কারণে হচ্ছে বায়ারের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না। এই বিষয়গুলো কিন্তু হইতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু সতর্কভাবে কাজ করতে হবে যে আমি একটা গিগ দিব, একটা গিগ দেওয়ার ক্ষেত্রে আমার টাইটেলটা ঠিক আছে কিনা এটা ভালোভাবে দেখতে হবে। আমি হচ্ছে আজকে ফাইবার অ্যাকাউন্ট বললাম কালকে গিগ দিয়ে দিবে এমন না, আমি 3-4 দিন আমার হচ্ছে একটা গিগের ব্যাপারে হচ্ছে গবেষণা করতে হবে এক প্রকার, যে আমার এই গিগে হচ্ছে সার্ভিস কে কে দিতেছে ফাইবারে,
তাদের গিগ গুলো হচ্ছে আমাকে দেখতে হবে যে তারা কি কি ট্যাগ ইউজ করছে, তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে, ওই কিওয়ার্ড গুলো আমাকে দেখতে হবে। যারা টপ রেটেড সেলার আছে, যারা হচ্ছে ফাইবার চয়েস আছে, যারা হচ্ছে যেমন আমরা যদি সার্চ করি এখানে দেখায় যে অনেকে আছে নিউ সেলার কিন্তু ফাইবার চয়েস আছে, অনেকে আছে লেভেল 1 সেলার ফাইবার চয়েস আছে। সেই ক্ষেত্রে কি, কারণ তারা হচ্ছে ওই পরিমাণ কাজ করছে বা কাজ জানে, তাদের কিওয়ার্ড গুলো ভালো, তারা হচ্ছে প্রথমের দিকে আছে। একটা জিনিস কিন্তু আমরা জানি যে গিগ দেওয়ার প্রথম 3 থেকে 4 দিন পর্যন্ত গিগটা র্যাঙ্কিং এ থাকে। তারপর কিন্তু যদি অ্যাক্টিভ না থাকা হয়, মার্কেটিং না থাকা হয়, মার্কেটিং না করা হয়, সেক্ষেত্রে কিন্তু গিগটা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে, নিচের দিকে ভ্যালু কমে আসে গিগের। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আজকে গিগ দিলাম, গিগ দেওয়ার পর যদি আমি প্রপার মার্কেটিংটা না করতে পারি, ফাইবার কিন্তু নিজেরা বলে, অনেকে একটা জিনিস দেখি যে মনে করে যে গিগ দিলাম, এখন এই গিগটাকে আমি অন্য জায়গায় পাবলিশ করবো কিনা, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা, এই ভয় ভীতিটা থাকে। কিন্তু ফাইবার কিন্তু সরাসরি বলে দিছে যে আপনার গিগে হচ্ছে আপনি মার্কেটিং করেন, এটা কিন্তু সরাসরি তারা শেয়ার অপশন দিয়ে দিচ্ছে। যদি তাদের ভয়ভীতি থাকতো যে না আউট অফ মার্কেট প্লেসে মার্কেটিংটা করা যাবে কিনা, এটা যদি ফাইবারের ভয়ভীতি থাকতো তাহলে কিন্তু তারা শেয়ার অপশন দিত না। ওইখানে কিন্তু লেখা আছে যে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা, আপনার হচ্ছে কিকটা আপনি হচ্ছে মার্কেটিং করেন। কারণ ফাইবার চায় যে আমাদের মার্কেট প্লেসে বাইরের কোনো কাস্টমার আসুক, ফাইবার এটা পছন্দ করে যে আমাদের কোনো কাস্টমার বাইরে যায় না কাজ করে। এই কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লো। আমি কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, মানে ফাইবার ফ্রিল্যান্সিং সম্পর্কে সার্চ করতে করতে প্রতিনিয়ত রিসার্চ করা লাগে, তো তখন একটা ভিডিও দেখলাম, কথাবার্তা অনেক সুন্দর, কিন্তু আমার মনে হয় তার যথেষ্ট পরিমাণ স্কিলের অভাব রয়েছে। কেননা সে একটা কথা বলছে যে ফাইবারে গিগ নাকি মার্কেটিং করা যাবে না, গিগ মার্কেটিং করে নাকি যে গিগটা মার্কেটিং করবেন সেই গিগটা নাকি ডাউন হয়ে যাবে। তার বিবেচনায় একটা কথা বলছিল যে আপনি যদি মনে করেন আপনার এই গিগটা ফেসবুকে শেয়ার করলেন বা লিঙ্কডইনে শেয়ার করলেন, আর আপনার সাথে যারা অ্যাড আছে, তারা তো দরকার নেই ফ্রিল্যান্সিং করা, তো আপনাকে অর্ডার দেওয়া, তো তখন যখন আপনার ওই গিগের মধ্যে চলে যায় তখন তো সরাসরি আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যায়। তো যখন যায় যাওয়ার পরে তো বললাম দূর ওই কিসে আসলাম, তখন সে সরাসরি এখান থেকে বের হয়ে আসে। যখন এমন ক্লিক করে কিন্তু অর্ডার আসে না, তখন ফাইবার মনে করে সে কোনো এক্সপার্ট না। এই কথা বলে তার অ্যাকাউন্ট আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এই কথাটার সাথে আমার মনে হয় অতটা সত্য। আপনার কি মতামত? না, ফাইবার যে আমি একটু আগে বললাম যে ফাইবার গিগ 100% আপনার নিজেকে মার্কেটিং করতে হবে। আপনাকে ফাইবার হচ্ছে আপনার গিগ মার্কেটিং করে দিবে না। ওই যে প্রথম 3 দিন হচ্ছে তারা হচ্ছে র্যাঙ্কিং এ রাখবে, কিন্তু শেষের দিকে হচ্ছে আপনার আস্তে আস্তে ভ্যালু কমতে থাকবে। আপনি যদি ওইটাকে ধরে রাখতে চান, আপনার বললাম যে ফাইবারের গিগটা হচ্ছে এই একটা পজিশনে আছে, প্রথম 3 দিন এই পজিশন আছে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ পর্যন্ত, এই 3টা পেজের একটা পেজ আপনার আছে গিগ দেওয়ার সাথে সাথে। যদি আপনার টাইটেল ভালো হয়, ডেসক্রিপশন ভালো হয়, গিগ ইমেজ ভালো হয়, তাহলে এই পজিশনে আছে। যদি আপনি ওই পর্যায়ে থেকে যদি মার্কেটিং না করেন তাহলে হচ্ছে আস্তে আস্তে এটা ডাউন হতে থাকবে, নিচের দিকে যাবে। আবার যদি আপনি হচ্ছে ধরে রাখতে পারেন যে একটা মার্কেটিংটা হচ্ছে একটা রশির মতো, আপনি যদি গিগটা হচ্ছে রশির মধ্যে আটকে রাখতে পারেন তাহলে হচ্ছে কিন্তু এই জায়গায় বাইরে থাকার সম্ভাবনা থাকে। আর মার্কেটিং করলেন না, ফাইবার উপরে টোটাল দিয়ে রাখলেন, তাহলে তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করা অবাস্তব একটা কথা। ইন্ডিয়ান একটা কথা বলেছিলেন, জি মানে সত্যি কথা, আমার গিগের মধ্যে ইন্ডিয়ার বহু বাইরে ম্যাচ করে, আমারটাই কেন করে আমি বুঝি না। তো আমার যখন করে তখন তো আমি মনে করেন সিনি করি না। আবার এমন আছে, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, জি, তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে প্রায় 100-র মতো কানেকশন আছে ইন্ডিয়ান বাইরে, আমি একটাও অ্যাকসেপ্ট করিনি। কারণ রিকোয়েস্ট, কানেকশন রিকোয়েস্ট, হ্যাঁ, কারণ আমার মতে এদেরকে আমি যদি অ্যাকসেপ্ট করি, কোন না কোন ভাবে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টের সাথে জি হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে একটা কথা বলতে পারি, আপনি হচ্ছে কানেকশন রাখার চেষ্টা করবেন হচ্ছে থার্ড প্লাস যেগুলো। ফার্স্ট, এখানে কিন্তু সার্চ রেজাল্টের 3টা অপশন আছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্লাস। থার্ড প্লাস রাখলে কি হবে, আপনার থেকে অনেক দূরের যারা আছে, ঠিক আছে, অনেক দূরের, আপনি যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে এই দিকে হচ্ছে আপনার আমেরিকার এই লোকগুলা, ইউরোপের যে এইগুলা মানুষগুলো আছে, তাদেরকে যদি কানেকশনে রাখতে পারেন, চেষ্টা করবেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন প্রোভাইড করেন, ইমেল মার্কেটিং প্রোভাইড করেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে চেষ্টা করবেন যে আপনি ইউএসএ থেকে রাখার জন্য। কারণ আমাদের ফাইবার মার্কেট প্লেসে কিন্তু সবথেকে বাইরে বেশি ইউএসএ, ইউকে, কানাডা, এইগুলো রাখলে কি হবে, এবং কি তারা দেখবেন যে বিজনেস করে কারা কারা, যারা বিজনেস করে তাদের বিজনেসের মার্কেটিং করার জন্যই তো আপনার কাছে আসবে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার থার্ড প্লাস এবং কি ইউএস এর যে বায়ারগুলো আছে তাদেরকে রাখবেন।
সেই ক্ষেত্রে লিঙ্কডইন নিয়ে আরেকটা কথা বলতে পারি আমি। ফাইবার মার্কেট প্লেসে কাজ করব, কাজ করার ইচ্ছা আছে, সকলের কাজ করার ইচ্ছা থাকে, আমরা কাজ করতেছি, কিন্তু শুধুমাত্র একটা কথা বলি, ফাইবার এটা পছন্দ করে না, ফাইবার এটা পছন্দ করে না, কিন্তু নিজের ক্যারিয়ারের জন্য শুধুমাত্র ফাইবার কেন্দ্রিক বা মার্কেট প্লেস কেন্দ্রিক হওয়া যাবে না। আপনাকে অবশ্যই আউট অফ মার্কেট প্লেস জবগুলো খুঁজতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউজ করতে পারেন লিঙ্কডইন। আপনি একটা ভালোভাবে ওই ফাইবার প্রোফাইল যেভাবে তৈরি করছেন ওইভাবে লিঙ্কডইন একটা প্রফেশনাল একটা প্রোফাইল তৈরি করেন, যেন আপনার মধ্যে একটা প্রফেশনালিজম একটা ভাইব থাকে আপনার প্রোফাইলে। ঢোকার পর যেন একজন বাংলাদেশিও যদি আপনার প্রোফাইল দেখার পর না চিনতে পারে যে এটা একটা বাংলাদেশি অ্যাকাউন্ট, ওই ট্যাগলাইন দেখার আগ পর্যন্ত, বাংলাদেশ ট্যাগলাইন দেখার আগ পর্যন্ত। তো এইভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনি। ওইখানে হচ্ছে রেগুলার পোস্ট করতে পারেন, বিভিন্ন পোস্টের থেকে পোস্ট করতে পারেন, পোস্টের আসুক বা না আসুক ওইটা বিষয় না, কিন্তু আপনাকে একটা জিনিস ফলো রাখতে হবে যে আপনার আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খোঁজার জন্য আপনি হচ্ছে সার্চ করবেন যে বিজনেস ওনার বা বিজনেস সিইও, ঠিক আছে? বিজনেস ওনার গুলা সার্চ করবেন ইউএসএ থেকে। সার্চ করার পর যে লিস্ট গুলো আসবে ওইখান থেকে কানেকশন পাঠাবেন। কানেকশন পাঠিয়ে শুধু থাইমা থাকলে হবে না, কানেকশন বাড়লো কোনো লাভ হবে না, আপনি লিঙ্কডইনে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার করতে হবে কি, ওই যে যাদেরকে কানেকশন পাঠাইলেন তাদেরকে হচ্ছে নোট মেসেজ পাঠানো যায় কানেকশনের সাথে। সুন্দরভাবে একটা নোট মেসেজ লিখবেন যে আপনি একবার 2-3 কথা, ওইখানে আবার যে আমার 14 গোষ্ঠীর লিস্ট দেওয়া যাবে না, ওই কি পারি অত কিছু দেওয়ার দরকার নেই। নামটা লিখবেন, আপনার স্কিলটা লিখবেন, আপনার এক্সপিরিয়েন্সটা লিখবেন, কিন্তু এইটা লেখার আগে আপনাকে হচ্ছে দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটা নোট পাঠিয়ে দিলেন, পাঠানোর পর অনেকে অ্যাকসেপ্ট করে, অনেকে অ্যাকসেপ্ট করে না। সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটা বিষয় আছে, যারা অ্যাকসেপ্ট করলো, আপনি নোট পাঠিয়ে দিয়ে বসে থাকলেন, তাও আপনি পাবেন না ওরা। আর তাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে। কেমন কমিউনিকেশন? দেখবেন তাদের প্রোফাইলগুলো একটু ঘুরে দেখবেন তারা কি পোস্ট করতেছে। যেমন তারা যদি একটা পোস্ট করে যে আজকে আমি হচ্ছে এই হসপিটালে জয়েন করছি, বা এই হসপিটালে এই কাজটা হয়েছে, বা এই সেক্টরে এই কাজটা হয়েছে, আপনি তাকে ওইটার জন্য স্বাগতম জানাবেন আগে একটা কমেন্টে। তাকে লিখবেন যে হেই জেসি, বললাম সাপোজ তার নাম জেসি, হেই জেসি, আপনার হচ্ছে এই কাজটা তো অনেক সাধুবাদ জানানোর মতো, আপনাকে শুভকামনা রইল ভবিষ্যতের জন্য, ঠিক আছে? আর পরবর্তীতে আপনার একটা স্কিল অ্যাড করে দিলেন যে আমি এই সেক্টর নিয়ে কাজ করতে। উনি যদি বিজনেস করে সেক্ষেত্রে হচ্ছে ওনার বিজনেস সম্পর্কে ওনাকে প্রশংসা করতে হবে, ওনাকে বাহবা দিতে হবে, ওনাকে হচ্ছে সাধুবাদ জানাইতে হবে যে আপনার বিজনেসটা অনেক ভালো, আমি আশা করি এই বিজনেসটা যেন ভবিষ্যতে আরো উন্নতির দিকে আপনি নিয়ে যেতে পারেন। এইটা বলার পর হচ্ছে তাকে ছোট করে লিখতে হবে, আপনার স্কিলটা ছোট করে লিখতে হবে যে আমি হচ্ছে এই সেক্টরে এক্সপার্ট, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, চাইলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন। এই অর্ডার তাকে দেওয়া যাবে না, আপনি চাইলে আমার প্রোফাইলটা দেখতে পারেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আমার সাথে কন্ট্যাক্ট করার পর আপনার এই বিজনেস এই স্টেজ থেকে এই স্টেজে যা পৌঁছাবে। তাকে সম্ভাবনা দেখাইতে হবে যে তার ব্যবসায় আপনি হচ্ছে গ্রো আপ করে দিবেন। এইটা হচ্ছে মূল বিষয়। শুধুমাত্র ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে guru.com, 99 ডিজাইনস শুধুমাত্র মার্কেট প্লেস কেন্দ্রিক হইলে হবে না, আপনাকে হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ খোঁজার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে বিষয়। লিঙ্কডইনের ক্ষেত্রে লিঙ্কডইন কিন্তু আস্তে আস্তে ফাইবারের মতন একটা মার্কেট প্লেস হয়ে যাচ্ছে। জি, কেননা আপনার লিঙ্কডইনে যদি দেখেন তো আমি একটু অ্যাড করি এখানে, আমার পার্সোনালি মনে হয় যে ফাইবার থেকেও প্রফেশনাল লিঙ্কডইন আমার কাছে মনে হয়। কারণ লিঙ্কডইনে কিন্তু আপনার প্রোফাইল কয়জন ঢুকেছে সেখানে ভিউ অপশন আছে। জি, আপনার যেটা পোস্ট করেছেন সেটা ইমপ্রেশনটা দেখা যায়। এমনকি ইমপ্রেশনে কিন্তু লাস্ট 7 দিনও আছে, 30 দিন আছে। আপনি যদি ডেস্কটপ অন করেন তবে 30 দিন দেখতে পাবেন। আমার মোবাইল দ্বারা যে আমি বেশিরভাগ সময় তো মোবাইল দ্বারা লিঙ্কডইনে কানেকশন পাঠাই বা মেসেজ প্রেস করি, তখন দেখি আমি 7 দিন নামটা আমার সিলেক্ট করা আছে। 7 দিনে প্রায় 300, 400, 500 মতো ইমপ্রেশন আসে। সো আমার মনে হয় যে আউট অফ মার্কেট প্লেসে যদি কেউ কাজ করতে চায় তবে লিঙ্কডইন সবথেকে বেস্ট। এবং মেসেজের কথা যেটা, সেটা হলো প্রত্যেকটা বায়ারকে যদি এক মেসেজ দেওয়া যায়, নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে প্রত্যেকটা বায়ারকে যদি এক মেসেজ দেওয়া যায় তবে কিন্তু লিঙ্কডইন তাকে মনে করে সেখানে বট বাই এআই। তো এই ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট হচ্ছে ফ্রড মনে করে থাকে প্রথম বিষয়টা। এই ক্ষেত্রে আমি একটু বলি যে বিষয়টা বললেন আপনি, লিঙ্কডইনে হচ্ছে আমরা একটা কাজ করি, নতুন যারা আছে, ওই যে আমি একটা কথা বললাম যে আজকে ফাইবার অ্যাকাউন্ট পেলে কালকে গিগ দেওয়ার মতো অবস্থা করে লিঙ্কডইনে আসার পর। লিঙ্কডইনে তো গিগ দেওয়ার কিছু নাই, অহরহ পোস্ট করতেছে, কিন্তু এই সেক্টর এই পজিশনে এসে কি করে যে এই যে একটা কমেন্টে কথা বললাম একটু আগে যে হাই জেসি, তার নাম দিয়া তার ব্যবসা সম্পর্কে প্রশংসা করলাম, পরবর্তীতে আমার কথাটা বললাম,
কিন্তু না, অনেকে কি করে যে কাস্টমারটা লেখা লিখে রাখে, ওইটাই খালি কপি পেস্ট করে দিয়ে দেয়। তাহলে তো দেখবে না। আমি আপনার সাথে একটু কথা বলতেছি, আপনাকে যদি উদ্দেশ্য নাই করি, আপনাকে যদি মেনশনই না করি, তাহলে তো আপনার রেসপন্সটা পাওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারদের ক্ষেত্র, আমি সাপোজ যদি বলি যে আমার এক ছোট ভাই আছে নাই, তো ওকে ধরি হচ্ছে ইউএস একটা বায়ারও, ঠিক আছে। যদি আমি বলি যে হেই নাই, আবার যদি বলি যে না হাই আই এম সুলাইমান, কথাটা কেমন হলো? আমি যদি প্রথমে বলি হেই নাইম বা হাই নাইম, তারপরে হচ্ছে রিয়ান নাইম, এগুলো যদি বলি, তাকে যদি প্রথমে মেনশন করি, তারপর হচ্ছে তার ব্যবসাটাকে যদি মেনশন করি, তাহলে কিন্তু তার কাছে কি গুরুত্ব পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাকে যদি একটা বাহবা দিই, তার ব্যবসা সম্পর্কে একটা সাধুবাদ জানাই, সেক্ষেত্রে কিন্তু তার কাছে একটা গুরুত্ব পাওয়ার সম্ভাবনা আছে। সে কিন্তু চিন্তা করবে যে না, ও তো হচ্ছে আমার ব্যবসা নিয়ে কথা বলছে, ও তো ভালো কথাই বলছে, আমাকে বাহবা জানাইছে, তাহলে দেখি ওর সাথে একটু কথা বলে কেমনি। এতে কিন্তু আপনার কানেকশনটা গ্রো আপ পাবে, এবং কি ভবিষ্যতে কাজ পাওয়ার সম্ভাবনা 95% বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দুইটা কথা। এক নম্বর কথা হলো বাংলাদেশে যে বায়াররা আছে, বাংলাদেশে যারা আছে, তাদেরকে যদি একটু প্রশংসা করে তাহলে কিন্তু অনেক কিছু মনে করে। কিন্তু যারা বাইরের দেশে, তারা কিন্তু নিজে যত প্রশংসা করে, তাদেরকে নিজের প্রশংসা মনে করেন যে আমার প্রশংসা। তারা চায় যে আমার বিজনেসকে কে গ্রো আপ করতে পারবে। এইটাই আমরা যারা নতুন আছি, আমাদের উচিত যে যারা আছে তাদের প্রশংসা করা না, তাদের প্রশংসা আমরা অবশ্যই করব, কিন্তু প্রথমে আমাদের নিতে হবে যে তার বিজনেসটা আমরা কিভাবে গ্রো করব। এটা যদি বলতে হয় যে আপনার বিজনেস আমি অনেক ভালো গ্রো করে দেবো, আপনার আজকে অবস্থান আছে এটা, আমি আপনার এই বিজনেসটাকে এখানে নিয়ে যাব, যদি আমরা লেভেলটা দেখায় তাকে, তবে সে আপনার সাথে যোগাযোগ করবে। কিন্তু যদি আপনার বলে যে আপনি অনেক ভালো, সুন্দর, হ্যান্ডসাম, হ্যান্ড ইত্যাদি ইত্যাদি যদি কথা বলি, তাহলে সে কিন্তু কখনোই আমার সাথে কমিউনিকেশন করবে না। আচ্ছা, যাই হোক, তো আমরা প্রশ্ন করেছিলাম কোথায় আমাদের, ওখান থেকে একদম মেন জায়গায় অনেক, গেছে। হ্যাঁ। তো এখান থেকে আমরা আবার একটু আগে জায়গায় ফিরে যাই, হ্যাঁ, যে সেটা হলো আপনি তো আপনার প্রথম ইনকামটা বা আপনি মার্কেট প্লেসে এখন কি নিয়ে কাজ করছেন? বর্তমানে কাজ করতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন নিয়ে। কোন স্কিল থেকে আপনার ইনকামটা প্রথম হয়েছে? প্রথমে চিন্তা করলে যে বললাম যে আউট অফ মার্কেট প্লেস চিন্তা করি তাহলে গ্রাফিক ডিজাইন, আর যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা চিন্তা করি তাহলে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আপনাকে এখন যদি বলা হয় যে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নাকি একজন গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, আপনি কি বলবেন? বোথ, কারণ দুইটা কথাই বলতে হবে, দুইটা স্কিলই ভালো আমার দিক থেকে যদি আমি চিন্তা করি। কারণ হচ্ছে একটা কথা আছে বাঙালি প্রবাদে যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। এখন আপনি যদি সরাসরি আমার কাজগুলো না দেখেন, তাহলে হচ্ছে আপনিও বলতে পারবেন না, বা আমিও আপনাকে বুঝাইতে পারবো না। আপনাকে দেখতে হবে যে আমার কাজটা কেমন, সেক্ষেত্রে হচ্ছে এই করতে পারেন। কিন্তু আমার দিক থেকে যদি চিন্তা করি, আমি বোধ দিক থেকে, দুই দিক থেকে হচ্ছে মোটামুটি যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তবে আপনি এখন কি নিয়ে কাজ করছেন? বর্তমানে করতেছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, কিন্তু গ্রাফিক ডিজাইন বোধ বললাম, কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়েও অনেক সেক্টর, আউট অফ মার্কেট প্লেসে অনেক জায়গায় আমি কাজ করতেছি। আচ্ছা, এখন যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, যারা নতুন ফ্রিল্যান্সিং করবে, জি, তাদের জন্য বর্তমানে 2025 সালে সে কোন স্কিলটা চাহিদা সম্পন্ন? ফাইবার মার্কেট প্লেস বলি, আপওয়ার্ক মার্কেট প্লেস বলি, বা যেই মার্কেট প্লেসই বলি না কেন, যদি ওইভাবে চিন্তা করতে যাই, মোটামুটি সব সেক্টরেরই চাহিদা আছে, তবে ভালোভাবে চিন্তা করলে ডিজিটাল মার্কেটিংটা বেস্ট। সাথে পাশাপাশি হচ্ছে আরেকটা সেক্টর আছে যেটা ভ্যালু কখনো কমেও নাই, ভবিষ্যতেও কমবে না, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর ভ্যালু আগেও যেমন ছিল, বর্তমানেও তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। তবে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আগে তেমন ছিল না, আপনার হচ্ছে অতীতে এত পরিমাণ ডিজিটাল মার্কেটিং এর এটা ছিল না, কিন্তু বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ভালো, এবং ভবিষ্যতে যেন আরো বাড়বে ডিজিটাল মার্কেটিং এর, কারণ সকল ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান বাড়তেছে, ব্যবসার দিকে মানুষ ঝুঁকতেছে। কারণ বেকার কয়জন বসে থাকার চিন্তা ভাবনা করে? আজকে আমি ইন্টারমিডিয়েট পাস করলাম বা হচ্ছে অনার্স মাস্টার্স পাস করলাম, বেকার হয় না, বসে রয়েছে, চাকরি পাইলাম না, তখন আমার প্রথম চিন্তা কি থাকবে যে কিছু পুঁজি একত্র করে একটা ব্যবসা তৈরি করি। সেক্ষেত্রে তো এখন ঘরে ঘরে এক প্রকার ব্যবসায়ী, ঘরে ঘরে ব্যবসায়ী হওয়ার পরেও কিন্তু অনেকে থামে যাইতেছে বিভিন্ন কারণে। অনেকে হচ্ছে পুঁজির সমস্যা থাকতে পারে, টাকা পয়সার সমস্যা থাকতে পারে, ব্যবসা এরকম গ্রো আপ করতে পারতেছে না, এটা হইতে পারে। যারা হচ্ছে ব্যবসায়িক দিকে আছে তারাই তো আমাদের কাস্টমার, যারা আমরা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, তাদের ব্যবসায়িক গ্রো আপ করার জন্যই তো আমরা কাজ করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলতে পারি যে যারা ব্যবসায়ী আছে বা ভবিষ্যতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আরো বাড়বে,
তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটাও এখন বর্তমানে যা আছে তার থেকে আরো মোটামুটি 100 গুণ আরো বাড়ার সম্ভাবনা বেশি আছে। কিন্তু ভিডিও এডিটিংটা হচ্ছে আগেও ভালো ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আর গ্রাফিক ডিজাইনটা হচ্ছে ভিডিও এডিটিং এর বোধ এই টাইপের, কারণ ভিডিও এডিটিং করতে গেলে মোটামুটি হচ্ছে আপনার 55% গ্রাফিক ডিজাইন জানা লাগে। আপনি গ্রাফিক ডিজাইন কনসেপ্ট না জানেন আপনি ভিডিও এডিটিং আসতে পারবেন না, কারণ আপনার ভিডিও এডিটিং করতে গেলে আপনার থাম্বনেলের দরকার পড়বে, আপনার অনেক অ্যানিমেশন আছে আপনার হচ্ছে অন্য জায়গা থেকে তৈরি করে নিয়ে আসতে হবে ভিডিওতে অ্যাড করার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও এডিটিং এর সাথে হচ্ছে মানে কোনোটা রাইটে কোনোটা বলা যাবে না, তিনটাই কিন্তু তিন দিকে হচ্ছে। আপনি ভিডিও এডিটিং কাদের জন্য করতেছেন? সাপোজ ধরেন যে একটা মুভির জন্য করতেছেন, ওইটাও তো তার জন্য একটা ব্যবসা যে তৈরি করছে। আপনি যদি একটা দোকানদারের জন্য একটা প্রোডাক্টের ভিডিও করেন, ভিডিও এডিট করে দেন, ওইটাও তো তার কাছে ব্যবসা। যারা হচ্ছে মুভি তৈরি করতেছে, নাটক তৈরি করতেছে, যারা প্রযোজক আছে, ঠিক আছে, যারা হচ্ছে অর্থায়নে আছে, যারা ই করে, তাদের কাছে তো একটা ব্যবসা। তো তাদের এটা হচ্ছে আপনি তৈরি করে দিতেছেন। আপনার দুনিয়াতে কিন্তু ব্যবসা ছাড়া কোনো কিছু না। যে আপনি চাকরি করতেছেন, যে ওনার আছে তার কাছে তো ওইটা ব্যবসা। ব্যবসা ছাড়া কিন্তু কিছু চিন্তা করতে পারবেন না আপনি, ঠিক আছে। বিজনেস জিনিসটা হচ্ছে অন্যরকম বিষয়, ঠিক আছে। বিজনেস আগে ছিল, ভবিষ্যৎ আরো বাড়বে, কিন্তু বিজনেস ডে বাই ডে যেভাবে বাড়তেছে, সেক্টর গুলো বাড়তেছে, সেই ক্ষেত্রে তো ডিজিটাল মার্কেটিং এর চাহিদাও কিন্তু বাড়তেছে। অনেকে আছে হচ্ছে অনলাইন ব্যবসা করে, অনেকে আছে অফলাইন ব্যবসা করে। অফলাইন ব্যবসার জন্য হচ্ছে তারা লিড জেনারেশন সার্ভিসটা নিতে পারে, তাদের অনলাইন মার্কেটিং এর জন্য নিতে পারে। অফলাইনের জন্য অনেক মার্কেটিং এর সিস্টেম আছে, যেমন ব্যানার পোস্ট করতে পারে, ব্যানার বিভিন্ন জায়গায় লাগাইতে পারে। একটা ব্যানার লাগানোর জন্য তো আমার গ্রাফিক ডিজাইন হায়ার করতে হবে, বা হচ্ছে যে কোনো একটা প্রেজেন্টেশনের দোকানে যাইতে হবে, প্রিন্টিং এর দোকানে যাইতে হবে, তো ওইখানে তো গ্রাফিক ডিজাইনের কাজ আছে। আমার তো একটা প্রোডাক্ট যদি মার্কেটিং করতে চাই, তাহলে একটা ছবি তুলতে হবে অথবা ভিডিও তৈরি করতে হবে। তো ভিডিও তৈরি করার জন্য তো ভিডিও এডিটরের কাছে যাইতে হবে। পরবর্তীতে যদি এইটা হচ্ছে নিলাম, আমি পোস্ট করলাম, আমার প্রোফাইলে রিচ আছে মাত্র বললাম যে 2K ফলোয়ার আছে, কিন্তু এটা রিচ করার জন্য তো আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাছে যাইতে হবে, বুস্ট করানোর জন্য, প্রমোট করানোর জন্য। সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলতে পারি কোনোটা ছাড়া কোনোটা বলা যাবে না। কিন্তু ডে বাই ডে ভিডিও এডিটিং এর চাহিদা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, একটা শিথিলভাবে থাকবে। এটা হচ্ছে চাহিদা বাড়বে, চাহিদা প্রত্যেকটা সেক্টরে বাড়বে, কিন্তু ডিজিটাল মার্কেটিং আগে যেমন ছিল, এখন যেমন আছে, ভবিষ্যতে তার থেকে অনেক বাড়বে, এটা সম্ভাবনা আছে। আচ্ছা, তো এখানে আমার একটা প্রশ্ন, সেটা হলো আপনি তো বিজনেস সম্পর্কে কথাবার্তা বললেন, ডিজিটাল মার্কেটিং একটা কথা আমি বলি যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি ওদিকে দেখলাম যে রিসার্চ করলাম যে ডিজিটাল মার্কেটিং আসলে কোথা থেকে ডিজিটাল মার্কেটিং বাদ যাওয়ার সম্ভাবনা নেই কেন। তার এক নম্বর কারণ হলো আমরা যারা বিজনেস রয়েছে, যারা বিজনেস করি, তারা তো আসলে বিজনেসকে গ্রো আপ করার জন্য তো অ্যাড চালায়। তো আপনি যদি আমি চিন্তা করলাম আমি টিভি চ্যানেলে অ্যাড দিলাম, নিউজ পেপারে অ্যাড দিলাম, তারপর আমরা বিভিন্ন জায়গায় দেখি টয়লেট লাগাই, কি করে, তো টয়লেটে অ্যাড লাগাই। সো টয়লেটে অ্যাড লাগানোর মাধ্যমে যেটা করে, তো এভাবে যে করে, আসলে এক্ষেত্রে একটা কথা যে আমি ধরুন জুতার ব্যবসা করি, তো আমি জুতার ব্যবসা করি, তো আমি টিভি চ্যানেলে অ্যাড দিলাম, তো টিভি চ্যানেলে আমি জুতা ব্যবসায় অ্যাড দিলাম, তাহলে আমার জুতা টিভি চ্যানেলে আমি অ্যাড দিলাম, আমার অ্যাড কি চলবে কি চলবে না, মানুষ দেখবে কি দেখবে না, কে কে দেখবে, এই সম্ভাবনা খুব 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 কম। কিন্তু আমি যদি ডিজিটাল মার্কেটিং কাছে যাই, তবে সে কি করবে, আসলে যার জুতার প্রয়োজন সে টার্গেট করে কিন্তু তার অ্যাডটা চালাবে। সে টার্গেট করে যদি অ্যাডটা চালায়, তাহলে তার কিন্তু বিজনেসটা গ্রো আপ করবে। তো এক্ষেত্রে আমার মনে হয় না ডিজিটাল মার্কেটিং কখনো শেষ করবে, যত এআই আসুক, যাই কিছু আসুক, ডিজিটাল মার্কেটিং যে শেষ করবে এমন ভবিষ্যতে আমার মনে হয় না। জি, কারণ টার্গেট কিন্তু কোনো এআই করতে পারবে না। যদি আমরা মনে করলাম যে এআই টার্গেট করতে পারবে, তাহলে না হলে আরো 50 বছর তাও সম্ভব না, কারণ হচ্ছে মানুষের মতো তো চিন্তা করতে হবে তাকে। ঠিক আছে, আমি হচ্ছে কি টার্গেট করবো, এটা যদি তাকে বইলে দেই, আমি আমার বিজনেস মোবাইলের, যারা মোবাইল ইউজার আছে তাদেরকে তো আমি টার্গেট করবো আমার বিজনেসের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি এআই কে বলে দিই আমার এই মানুষগুলো দরকার, তাহলে সে হচ্ছে এটা টার্গেট করতে পারে, কিন্তু ওই বইলে দেওয়ার মানুষটা তো আমরা মানুষ। তাও আর একটা কথা এখানে, যে আমি যে এআই কে বলবো, এআই কে আমি বললাম যে আমাকে দাও, তাহলে তাকে তো কমান্ড ভালোকে দিতে হবে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ ঠিক মতো এআই কে কমান্ড দিতে পারি, কারণ তার তো মাথায় আমার শুধু চিন্তা না, আমার মতো আরো 10 জন 20 জন হাজার হাজার কোটি কোটি মানুষ তাকে ইউজ করছে। তো কোটি কোটি মানুষ যখন তাকে ইউজ করছে, তখন তার কোটি কোটি মেন্টালিটি, তো কোটি কোটি যখন তার মেন্টালিটি, তখন এতগুলো তো আসলে বুঝতে পারবে না। একই কমান্ড আমি বললাম যে আমাকে জুতার
টার্গেটের জন্য আমাকে লোক দাও, সে আমাকে দিল, আপনি ওটা তার থেকে বেশি ভালোভাবে দিলেন কমান্ড, তাহলে এই যে দুইটা কমান্ড দিল, তো কোনটা ছেড়েছে কোনটা করবে? এই জন্য এআই এর পক্ষে আমার মনে হয় না বর্তমানে সম্ভব। এই সম্ভব না হওয়ার কারণে ডিজিটাল মার্কেটিং কোনো শেষ নেই। না, সেই ক্ষেত্রে যদি নাও চিন্তা করি, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং শেষ করতে পারবে না। ডিজিটাল মার্কেটিং আমরা কি কি করে থাকি এটা বুঝতে হবে। আমরা হচ্ছে একটা ব্র্যান্ডিং এর মার্কেটিং করে থাকি, তারপর হচ্ছে লিড কালেক্ট করে থাকি, যে লিডগুলো আমাদের দরকার, এটা কিন্তু এআই দিতে পারে না। আপনি আজকে প্রশ্ন করেন যে আমাকে ইউএসএ থেকে যারা হচ্ছে ডাক্তার আছে তাদের 50,000 লিড দেন, পারবে? পারবে না। 50 কেন 10টাই 10টাই দিতে পারবে না। সে বলবে, ডিরেক্ট বলবে যে আমি কারো পার্সোনাল তথ্য আপনাকে দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু এআই ভবিষ্যতে এটা করতে পারবে না, আমি আশা করি। একটা জিনিস এখানে যে পার্সোনাল তথ্য দিতে পারবে না কেন? কারণ আমি যদি সে দিতে পারতো তাহলে আমি কিন্তু সহজে কিন্তু হ্যাক বিষয়টা চলে আসতো। জি, আমি- আমি এআই কে বলতাম, আজকে বলতাম যে তার ফেসবুক আইডি পাসওয়ার্ড হয়ে নেব। শুধু এটা না, আমি একে বলতাম যে তোমাকে যেভাবে তৈরি করা হয়েছে, তোমাকে যে কোড ইউজ করা হয়েছে, ওই কোডগুলো দাও। ওই কোডগুলো আমাকে দাও। এইটাই এই কোডগুলো নিয়ে আমি কিন্তু এআই থেকে, যে চ্যাট জিপিটি রয়েছে, আমি চ্যাট জিপিটি থেকেও বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব ছিল। যেমন চ্যাটজিপিটি আছে, গিমিনি আছে, তারপরে হচ্ছে আরো অনেক এআই আছে। শুধু তাই না, আমি যদি বলি যে এআই এর ক্ষেত্রে যদি আমি এআই কথা বলি, তাহলে পৃথিবীর মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান হলো ওপেন এআই। ওপেন এআই আমি তো সরাসরি বলতে পারবো ওপেন এআই এর সমস্ত সিক্রেট আমার। সিক্রেট, হ্যাঁ। কেননা সে যদি এতগুলো বিষয় মাথায় আনতে পারে, জি, তাহলে কিন্তু সেও তথ্য দিবে। তথ্য আর একটা দিবে। কথা, যে যদি এআই কে এত পরিমাণে ডেভেলপ করে, তাহলে এআই কিন্তু মানুষকে সরাসরি অচল করে দিবে। অচল করে দিবে। এমনকি একটা, আমি কিছু নাই দেখলাম, কয়েক মাস আগে দেখলাম যে অচল অলরেডি হওয়া শুরু করছে। কিভাবে হয়েছে আমি একটু বলি। আমাদের ফ্রিল্যান্সাররাই আমরা কিন্তু জাস্ট বলি স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, ফাইবার মার্কেট প্লেসে বা যে কোনো মার্কেট প্লেসে আসলে স্ট্রাগল করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্ট্রাগল স্ট্রাগল চিন্তা করতে 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 এখন আমরা একটা কাজ করি, সব থেকে বেশি ফাঁকি দেই এখানে, যে না একটা গিগ টাইটেল তৈরি করতে গেলে আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করি যে তারা হচ্ছে একটা অপশন দিয়ে দেই যে আমাকে হচ্ছে একটা গিগ টাইটেল তৈরি করে দাও, বলি যে একটা গিগ ডেসক্রিপশন তৈরি করে দাও। আমি বলি যে হচ্ছে যারা যে ভ্যালুয়েবল কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো আমাকে আইনে দাও, আইনে দিতেছে, ওইগুলো আমার কাজেও লাগতেছে। তো সেই ক্ষেত্রে কি এইগুলো কিন্তু আমার নিজে রিসার্চ করে বের করা লাগতো, এখন আমি চ্যাট জিপিটির কাছ থেকে পাইতেছি। তো সেই ক্ষেত্রে কি আমি বেকার হইতেছি কিনা বা আমার বসে থাকা লাগতেছে কিনা? আমি জাস্ট ওটা কমান্ড দিয়ে দিতেছি, ও আমাকে ওইভাবে তৈরি করে দিতেছে। তো কিছুদিন আগে আমি দেখলাম, এক মাস আগে, যে ওপেন এআই আর একটা এআই লঞ্চ করছে, সেটার নাম মাসুক না মানসুক কি জানি একটা নাম, মানুষের নামে। তো সে কতটা ভয়ঙ্কর, তাকে যখন বলেছে তুমি আসলে কি, সে সাথে সাথে বলেছে আই এম ম্যান, আমি হিউম্যান। সে নিজেকে মানুষ বলে দাবি করছে, সাথে সাথে সে প্রজেক্টটা বন্ধ করে দিচ্ছে। কেননা এই চ্যাট জিপিটি এটা যদি বের হইতো, তাহলে মানুষের অবস্থা কোথায় যেত। ঠিক এই জন্য আমি মনে করি ডিজিটাল মার্কেটিং কোনো ভয় নেই, এটা মাস করতে আগামী তার লাইফ চেঞ্জ হয়ে যাবে বলে মনে করি। সেটাই। তো বিজনেসে কথা যেহেতু আসলে, এখানে আমি দুটো কথা বলবো, সেটা হলো বিজনেস নাকি ফ্রিল্যান্সিং। এক্ষেত্রে হচ্ছে ওইভাবে বলা ঠিক না, কারণ হচ্ছে যারা বিজনেস করে, বিজনেস যদি না থাকে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কিছুই করতে পারবেন না। ঠিক আছে, তো প্রথমত আমি প্রাধান্য দেব বিজনেস। কারণ আপনি ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটার, আমি কাদের কাজ করব? যারা বিজনেস করে তাদের কাজই করতে হবে। ঠিক আছে, আমি গ্রাফিক ডিজাইনার, আমি ভিডিও এডিটিং করব, কাদের কাজ করব? নিজ নিজ সেক্টর থেকে কিন্তু সবাই বিজনেসম্যান। এটা আমার কাছে কিন্তু একটা বিজনেস, ফ্রিল্যান্সিংটা একটা বিজনেস, কারণ এটা থেকে আমার টাকা আয় হইতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে বিজনেসটাই প্রাধান্য দিতে হবে প্রথমে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং। মানুষের এন্ড গোল কি হওয়া উচিত, বিজনেস না ফ্রিল্যান্সিং? ওই যে বললাম যে যে যেটা করে হচ্ছে নিজেকে সুখী রাখতে পারবে, সেইটাই তার জন্য বেস্ট। ফ্রিল্যান্সিং কি একজন মানুষের পারমানেন্ট হতে পারে? ফ্রিল্যান্সিং পার্মানেন্ট হতে পারে, হয়েছে, অনেকেরই হয়েছে যে তারা হচ্ছে লাইফ টাইম ফ্রিল্যান্সিং করতেছে। ঠিক আছে, সবসময় ফ্রিল্যান্সিং করতেছে, তো তার চাকরি বাকরির সাথে নাই, কোনো ব্যবসা বাণিজ্যের সাথে নাই, তারা ফ্রিল্যান্সিং নিয়ে আছে। তবে হ্যাঁ, ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আউট অফ মার্কেট প্লেস আপনি যদি একটা মার্কেট তৈরি করে নিতে পারেন, তাহলে সেটা আপনার বিজনেসের মতোই হবে। ওইটা আপনার বিজনেস, যে মার্কেট প্লেস চিন্তা না করে। কারণ মার্কেট প্লেসে ভরসাটা এইখানে নাই, কারণ আজকে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আছে, কালকে ইনভ্যালিড হয়ে যাবে। আজকে ভালো আছে, কালকে নষ্ট হয়ে যেতে পারে। শুধুমাত্র মার্কেট প্লেসের কেন্দ্রিক যদি আপনি থাকেন, তাহলে শুধুমাত্র ফ্রিল্যান্সিং আপনার জন্য প্রেফার করে না।
তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের কথা চিন্তা করতে হবে। আউট অফ মার্কেট প্লেসে যদি আপনি একটা স্টেজ তৈরি করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য। আমি পারবো না পারবো না পারবো না, এটা আমার ভয়, যে ভয়টা কাটাবো কিভাবে? আম, আমি পারবো না এই ভয়টা যদি আপনার সাথে থাকে, আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, আপনি কোনো সেক্টরে কি করতে পারবেন না, ডেভেলপ করতে পারবেন না। আপনি চাকরি করতে যান, আপনার মধ্যে যে এই ভয়টা থাকে, আপনি হচ্ছে আজকে চাকরি করতেছেন, কালকে আপনাকে বের করে দিবে, কারণ আপনার মধ্যে কোনো ঘুরাবে কোনো চিন্তা ভাবনাই নাই। আপনি যদি ভালো কাজ করতে না পারেন, কোম্পানি আপনাকে রাখবে কেন? রাখবে না তো। স্কিল যদি আপনার ভালো না থাকে, আপনি যদি চিন্তা করেন স্কিল একটা শেখার আগেই, যেমন আমার ক্ষেত্রে একটা জিনিস হয়েছিল এক সময়, যখন আমি ওয়েব ডিজাইন শিখি, আমি ধরতে গেলে হচ্ছে মাল্টি মাল্টি দিক থেকেই হচ্ছে শেখা। আমি প্রথমে গ্রাফিক ডিজাইন শিখছি, পরবর্তীতে ওয়েব ডিজাইন, পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং। তবে এই তিনটা সেক্টরের মধ্যে সব থেকে বেশি কাজে দিচ্ছে যে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংটা। আমি কিন্তু ওয়েব ডিজাইন মানে ছেড়ে দিছি। তো ছেড়ে দেওয়ার একটা কারণ হচ্ছে আমার কোডিং মুখস্থ থাকতো না। ঠিক আছে, প্রথমে HTML CSS করতাম, জাভাস্ক্রিপ্ট করতাম, jQuery কাজ করতাম, ঠিক আছে, PHP পাইথনের কাজ শিখতেছিলাম। তো এইগুলোর মধ্যে আমি কোডগুলো গুলিয়ে ফেলতাম। এখন তো ChatGPT আসার পরে বা OpenAI আসার পরে অনেকটাই সুবিধা হয়েছে। আমরা যখন কাজ শিখছি 2018-19 দিকে, তো সেক্ষেত্রে তখন তো আর এরকম AI ছিল না, বা থাকলেও এরকম ভাবে ভ্যালুয়েবল বা ভিজিবল ছিল না। তো এখন যদি আপনি ChatGPT কে বলেন যে আমি এই জিনিসটা করতে চাই, এইটার জন্য একটা কোড তুমি আমাকে HTML কোড বা CSS কোড বা জাভাস্ক্রিপ্ট এর কোড তুমি তৈরি করে দাও, বা একটা ওয়েবসাইট তুমি তো আমাকে বানিয়ে দাও, তো আমাকে ওয়েবসাইট, আপনাকে ওয়েবসাইট তৈরি করে দেবে, আপনাকে কোড দিবে, আপনাকে হচ্ছে কিভাবে সেট আপ করতে হবে ওইটা সবকিছু আপনাকে দিয়ে দিবে। আপনার ওয়ান টাইম ট্রেনার হিসেবে হচ্ছে ChatGPT কে আপনি কাজে লাগাইতে পারবেন এই ক্ষেত্রে আসার পর। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা জিনিস বলতে পারি যে এই আমি পারবো না এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে আপনি বিজনেস করলে বিজনেসে সাকসেস আনতে পারবেন, ফ্রিল্যান্সিং করলে ফ্রিল্যান্সিং এ, চাকরি করলে চাকরিতে, যেই সেক্টরে থাকেন না কেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই প্রবণতা থেকে প্রথমে বের হতে হবে। এটা হচ্ছে মাস্ট। আচ্ছা, আপনি যে বলেন আপনি কোডিং, তার মানে আপনি কেন ওয়েব ডিজাইন করছিলেন? জি, ওয়েব ডিজাইন শিখছিলাম। তাহলে এখানে আমার একটা কথা, জি, যে একটা মানুষের কি একাধিক স্কিল শেখা কোনো প্রয়োজন রয়েছে? একাধিক স্কিল শেখার প্রয়োজন রয়েছে এটা বলবো না। আপনি যেটা নিয়ে আপনার মূল ফোকাস থাকে, যেমন আমার কিন্তু এখন বর্তমানে আমি গ্রাফিক ডিজাইন পারি, ডিজিটাল মার্কেটিং পারি, ওয়েব ডিজাইন পারি, কিন্তু এখন কিন্তু বর্তমানে আমার মূল ফোকাস ডিজিটাল মার্কেটিং এর উপরে। কারণ যেটা থেকে আমি মার্কেট প্লেসে কাজ করতে পারতেছি বা কাজ করতেছি, আউট অফ মার্কেট প্লেসেও কাজ করতেছি, পরবর্তীতে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনার একটা লক্ষ্য থাকতে হবে, একটা স্কিল। প্রথমে হচ্ছে লক্ষ্য থাকবে একটা স্কিল। এখন আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন সাপোজ, ঠিক আছে, আপনার কোনোটা ওই যে এর আগে একটা কথাই বলছিলাম না, কোনোটাকে রাইখে আপনি কোনোটাকে ধরতে পারবেন না। আপনার কিছু কিছুর জন্য হলেও আপনার সবকিছু জানা লাগবে। একটা উদাহরণ দেয়, একটা উদাহরণে আপনার উত্তর আশা করি পেয়ে যাবেন। তবে ডিজিটাল মার্কেটার আপনি আপনি যখন হচ্ছে ফাইবারে গিগ দিবেন, আপনি গিগ ইমেজ কোন জায়গা থেকে তৈরি করবেন? চিন্তা করেন ক্যানভা নাই আপনার কাছে, তখন কি করবেন? আর ক্যানভাতে ডিজাইন করলে দেখেন যে অনেক অনেক সময় এইটা হয়, ক্যানভাতে ডিজাইন করলে অনেক গিগের সাথে সিমিলার হয়ে যায়। আমার গিগ ইমেজ অন্যজনের গিগ ইমেজ এক, থিম আলাদা থাকে। এইটা কিন্তু একটা ভয়ের কারণ। কারণ হচ্ছে ফাইবার যে কোনো সময় কি করে দিতে পারে, বলবো যে তুমি কপি ডিজাইন নিয়ে তুমি করছো, তারা বুঝাইতে পারতেছি না যে আমি ক্যানভাতে করছি। তো সেই ক্ষেত্রে যদি আপনার হচ্ছে এই যে গ্রাফিক্সেরও কিছু আইডিয়া থাকে, অন্তত পক্ষে ন্যূনতম যদি আপনি আপনার গিগ ইমেজটা আপনি নিজে তৈরি করতে পারেন, এটা ভালো না? কারো কাছে যাওয়া লাগতেছে না। এখন হচ্ছে যদি একটা বাংলাদেশি কোনো গ্রাফিক ডিজাইনার দিয়ে যদি কাজ করান, আপনার 200 টাকা নিচে কোনো থাম্বনেল আপনাকে তৈরি করে দিবে না, গিগ ইমেজ তৈরি করে দিবে না। তো প্রত্যেক গিগের জন্য কি আপনি 3টা গিগ ইমেজ লাগবে, 600 টাকা খরচ করবেন, 600 টাকা ওই জায়গায় খরচ করলেন, 4টা গিগ প্রথমে দিতে পারবেন, 4 6 কত 2400 টাকা আপনি খরচ করবেন ফাইবারের জন্য প্রথম অবস্থায়, আসার পরে এটা সম্ভব না। এটার জন্য হচ্ছে আপনার কিছু কিছু নিজের স্কিলও থাকা লাগবে, আপনি যেন ন্যূনতম একটা গিগ ইমেজ তৈরি করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে মোটামুটি ভালোভাবে পদার্পণ করতে পারছেন, আপনি কাজ করতেছেন, আপনার নিজেরই এখন আপনার একটা ব্র্যান্ডিং তৈরি করছেন, একটা এজেন্সি তৈরি করছেন। তো এই এজেন্সির ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে লোগো দরকার পড়তে পারে। লোগোটা হচ্ছে আপনার যদি গ্রাফিক ডিজাইন স্কিল থাকে, যে ক্ষেত্রে হচ্ছে আমি করছি, এই বিষয়টা আমি একটু পরে বলি, এই উদাহরণটা দিয়ে নেই। আমার এজেন্সির জন্য আমি হচ্ছে লোগো তৈরি করছি,
তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে ব্যানারটা আমি নিজে তৈরি করি। তো সেক্ষেত্রে আপনি যদি তখন হচ্ছে এজেন্সিটা তৈরি করেন, আপনার কিন্তু অন্য কারো কাছে অর্ডার দিতে হবে না লোগোর জন্য, আপনি যদি পারেন। তারপরে হচ্ছে যদি আপনি নিতে পারেন, আপনার প্রেশারের দরকার নেই, আপনি যদি 2-3 স্কিল নিতে পারেন, আপনি রাখতে পারেন নিজের কাছে, তাহলে সমস্যা নাই। কিন্তু আপনার কাছে যদি রাখতে না পারেন, আপনার হচ্ছে জ্ঞান বা ভান্ডারে যদি না রাখতে পারেন ঠিক মতো, তিনটা যদি আগাইতে না পারেন, তাহলে হচ্ছে সমস্যা হওয়ার কথা। কারণ আপনি কোনোটা ছাড়া কোনোটা তখন করতে পারবেন না। আপনাকে হচ্ছে সহজভাবে নিতে হবে সবকিছু। আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা মেজর ধরেন, বাকিগুলো হচ্ছে মোটামুটি পারলেই হবে, এরকম ভাবে ধরে কিছু কিছু টপিক শিখে রাখেন। মানে ইউটিউবে আপনি সবকিছু শিখতে পারতেছেন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি গিগের হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে গিগের যে টাইটেল ইমেজটা আছে, ঠিক আছে, গিগ ইমেজ, এইটা যদি আপনি নিজে তৈরি করতে পারেন, নিজে এজেন্সির কথাটা বললাম, আপনার এজেন্সির জন্য যদি আপনি ব্যানার তৈরি করেন, আপনার লোগো তৈরি করেন, ভবিষ্যতে বলতে পারবেন যে এই এজেন্সির জন্য আমি নিজে তৈরি করছি, আমার নিজের এজেন্সি। তারপর আরেকটা বিষয় আছে যে আপনার এজেন্সির জন্য তো আপনার ওয়েবসাইট দরকার হবে, তখন কার কাছে যাবেন? একটা ভালো ওয়েবসাইট তৈরি করতে গেলে মোটামুটি 15-20 হাজার টাকার মামলা। আপনি যদি নিজে পারেন, কারো কাছে যাওয়ার দরকার কিন্তু নাই। আমি যদি এখন আমি চিন্তা করি আমি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবো, সাপোজ যদি ওয়ার্ডপ্রেসে কাজ করি, ওয়ার্ডপ্রেসে কোডিং এর দরকার নেই, আমার নিজের ওয়েবসাইট আমি যতটুকু দরকার আমি নিজে মডিফাই করে নিব। আমি কি করবো তখন? একটা থিম কিনবো, একটা ডোমেন হোস্টিং কিনবো, আমি সিপিএম এ লগ ইন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা থিমের মাধ্যমে আমি ভি থিম দিয়ে করতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে সরি ভি থিম দিয়ে করতে পারি, ডিবি থিম দিয়ে করতে পারি, তারপর এক্সট্রা থিম দিয়ে করতে পারি। আমার যে থিমটা ভালো লাগে, আমার যদি ওয়েবসাইটটা ই কমার্স সাইটে, তো বি থিমের অনেক ই কমার্সের সাইট আছে, একটা বি থিমের ভিতরে 600 টেমপ্লেট আছে, 600 থিম আছে ওই একটা বি থিমের ভিতরেই। তো আপনি 600 ওয়েবসাইট ধরতে গেলে, তো এখান থেকে আপনি একটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন থিম গুলো এখন ফ্রিতে পাওয়া যায়, সবকিছুই ফ্রিতে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2টা টাকাও কারো দেওয়া লাগলো না, ডোমেন হোস্টিং ব্যতীত। ভালো ডোমেন নিলেন, ভালো হোস্টিং নিলেন, ওয়ার্ডপ্রেসে কাজটা পারেন, আপনি নিজে নিজের, এই যে একটা কথা বলছিলাম, নিজে নিজের বস। আমার কাজের জন্য অন্তত পক্ষে কারো কাছে যাওয়া লাগে না, আমার নিজের কাজের জন্য, আমি নিজের এজেন্সির জন্য আমার নিজের লোগো তৈরি করা হয়েছে, আমি নিজে গ্রাফিক ডিজাইন পারি। আমার যদি এটা মার্কেটিং করা লাগে, আমার এসইও সম্পর্কে জানা আছে, লিড জেনারেশন জানা আছে, আমার ওয়েবসাইটে যারা কাস্টমার, আমার ওয়েবসাইটে যারা ট্রাফিক আমি নিজে আনতে পারবো। একটা সুবিধা কিন্তু আছে, আমার ওয়েবসাইট আমি নিজে তৈরি করতে পারতেছি, আমার ওয়েবসাইটের একটা টেমপ্লেট আমি নিজে তৈরি করতে পারতেছি। সেক্ষেত্রে একটা মাল্টি ট্যালেন্ট যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি এই কাজ করতে পারবেন। তবে অবশ্যই যদি শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর দিকে চিন্তা ভাবনা করেন, তাহলে একটা স্কিল নিয়ে প্রথমে কাজ করার দরকার আমি মনে করি। ভবিষ্যতে যদি আপনি হচ্ছে এটাকে বিজনেস আকারে নিয়ে যান, শুধুমাত্র আপনি ফ্রিল্যান্সিং দিয়ে সারা জীবন বসে থাকবেন তা না, আপনাকে এজেন্সি তৈরি করতে হবে, আপনার নিজের একটা টিম তৈরি করতে হবে। আপনি একটা সময় হচ্ছে 10 টাকা অর্ডার পাইতেছেন, আপনি একাই করতে পারতেছেন, এক হাতে, ধর আপনি 100টা পাবেন, কারণ এজ এ হিউম্যান ভাই, আপনি হচ্ছে মানুষ, আপনার দ্বারা একা এতগুলো কাজ করা সম্ভব না। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টিম হায়ার করতে হবে। আপনার হায়ার করার দরকার না, আপনার নিজের যদি টিম থাকে, আপনি হায়ার করতে গেলে একজনের 20 টাকা দিতে হবে, আপনার নিজের টিম থাকলে 2 টাকাতে তাদের কাজ করাইতে পারবেন, বা যে টাকাটা পাবেন ওইখান থেকে 2%, 3% বা 10% টাকা তাদেরকে দিলে পুরো টাকাটা আপনার থাকবে, তাদেরও চললো, তাদেরও চললো, আমারও চললো। ক্যানভা ক্ষেত্রে যেটা বললেন, ওটা তুললে কি করা লাগবে? ক্যানভার নিচে দেওয়া লাগবে ফাইবার, এটা আমার গিগ, হ্যাঁ, আমি ক্যানভাতে ডিজাইন করছি, হ্যাঁ, তুমি খবরদার আমাকে কি করতে হবে না। এইটাই। তো সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ক্যানভা কেন্দ্রিক হইলে হবে না, আমাদের হচ্ছে নিজেরও স্কিল জানা থাকতে হবে। ন্যূনতম যেন আমি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমার গিগ ইমেজটা আমি তৈরি করতে পারি, ন্যূনতম যেন আমি যদি এজেন্সি করি আমার ওয়েবসাইটটা যেন আমি তৈরি করতে পারি, এই দিকে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। আপনি তো এজেন্সি রয়েছে। জি, আমার এজেন্সি রয়েছে। এজেন্সিতে কি কাজ করে থাকেন? আচ্ছা, প্রথম হচ্ছে আমার এজেন্সির নাম বলি। আমার এজেন্সি বলতে আমার এজেন্সিতে মোটামুটি ভালো টিম মেম্বার আছে, মোটামুটি এখন বর্তমানে 10 জন টিম মেম্বার আছে, তাদের নিয়ে আমি কাজ করতেছি। আমার এজেন্সির নাম হচ্ছে ইউনি সার্ভিস। আর আরেকটা কথা বলি যে ইউনি সার্ভিসের কিন্তু নাম দেওয়া হয় যে আমার সামনে যে ব্যক্তি বসে আছে তারই নিজের দেওয়া, উনিও কিন্তু আমার টিমের একজন মেম্বার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার টিম বলবো না, আমি বলবো না যে এটা আমার এজেন্সি। এইখানে আমার টিমে হচ্ছে যে কয়জন মেম্বার আছে এটা তাদের নিজস্ব এজেন্সি, তারা বলতে পারবে, তারা নিজেরা সবাই বলবে না এটা আমার নিজের এজেন্সি, এটা যেন বলতে পারে। এই সুবিধার্থে হচ্ছে আমার এই এজেন্সিটা করা। আর এই এজেন্সিটা হচ্ছে আমার কাজ হচ্ছে অনেক গ্রাফিক ডিজাইনার রাখছি আমি, অনেক হচ্ছে ডিজিটাল মার্কেটার রাখছি, অনেক হচ্ছে ওয়েব ডিজাইনার রাখছি, যেন একটা লোক, একটা বায়ার হচ্ছে আমাদের কাছে আসার পর, এই কারণে কিন্তু আমাদের এজেন্সিটার নামকরণ করা হয়েছে ইউনি সার্ভিস। আমরা যেন যে কোনো ধরনের সার্ভিস আমরা দিতে পারি, ইউনিক সার্ভিসগুলো আমরা দিতে পারি, ইউনিক সার্ভিসগুলো আমরা প্রোভাইড করতে পারি, এই কারণে কিন্তু এই নামকরণটা আমাদের করা হয়েছে, মাল্টি সার্ভিসগুলো যেন আমরা দিতে পারি।
আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেওয়া হবে, লিড জেনারেশন সার্ভিস দেওয়া হবে, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেওয়া হবে। একজন লোক করতে আসলো, আমাদের এখানে আসলো, তার একটা বিজনেস আছে, সাপোজ একটা বায়ারের বিজনেস আছে, সে এখানে বললো যে আমার হচ্ছে এটা তোমার কাস্টমার দরকার। উনি আমাকে একটা নিজ দিয়ে দিল একটা ডোমেনের উপরে বা হচ্ছে একটা কান্ট্রির উপর, আমি করে লিড গুলা কালেক্ট করে তার কাছে দিলাম। তার কাছে তো এটা মার্কেটিং করতে হবে, তো মার্কেটিং এর জন্য কিন্তু আবার আমার কাছে আসা লাগতেছে। উনি যদি আবার আরেকটা এজেন্সি দিয়ে হায়ার করা লাগে, একটা কিন্তু প্যারার একটা কাজ। আমার হায়ার করলো আমার এজেন্সিতে, আরেক এজেন্সি খোঁজা লাগবে তার গ্রাফিক ডিজাইনের জন্য, ওই টেমপ্লেট তৈরি করার জন্য। ওইটা অ্যাড রান করতে গেলে তো টেমপ্লেট তৈরি করা লাগবে, টেমপ্লেটের জন্য আরেক এজেন্সি তার করা লাগবে। এই কারণে আমি মাল্টি টাস্ক গুলো রাখছি, মাল্টি ট্যালেন্টেড লোক গুলো রাখছি, যেন আমার আসার পরে A to Z কাজ যেন সে করে নিতে পারে। গ্রাফিক ডিজাইনের কাজ করাই নিতে পারবে, ওয়েব ডিজাইনের কাজ করাই নিতে পারবে। যেহেতু সে বিজনেস করে, বিজনেসের ক্ষেত্রে তো তার ই-কমার্স ওয়েবসাইট লাগবেই, সেক্ষেত্রে সে ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারতেছে, লোগো করাই নিতে পারতেছে, পোস্টার করাই নিতে পারতেছে। তার যে লিড গুলো দরকার, যে তার যে কাস্টমার গুলো দরকার, এইগুলো হচ্ছে আমাদের কাছ থেকে বের করে নিতে পারতেছে। এবং কি এইটা টোটালটা ওনার ওয়েবসাইটের ট্রাফিকও আমাদের দ্বারা আনতে পারতেছে, প্লাস হচ্ছে তার কাস্টমার দ্বারা গুলাও আমাদের মাধ্যমে মার্কেটিং করে নিতে পারতেছে। ভিডিওর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ভিডিও এডিটর আছে আমাদের এখানে। ভিডিও এডিটিং এর কাজ থাকতে পারে, একটা প্রোডাক্টের ভিডিও থাকতে পারে। তার যদি শুধুমাত্র ব্যবসার কথা চিন্তা করি, বা অনেকে হচ্ছে যারা নাটক করে বা সিনেমা করে, তো সেক্ষেত্রে হচ্ছে তারাও হায়ার করতে পারে। যেমন আমি যে একটু আগে বললাম যে আমাদের টিমে হচ্ছে মোটামুটি সব সেক্টরের লোকই আমরা রাখার চেষ্টা করতেছি। তো যেহেতু নতুন একটা এজেন্সি, সেহেতু হচ্ছে মোটামুটি যারা অদক্ষ আছে তাদেরকেও রাখতেছি, যেন তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারে। আপনি একটা জিনিস দেখেন, একজন দক্ষ লোকরে হচ্ছে আপনি একটা কাজে নেবেন, তার মধ্যে হালকা পরিমাণ থাকলে একটা ইগো থাকবে, কাজ পারি। আমি যদি তার কাছে কাজ নাও করি, আমি অন্য জায়গায় কাজ করতে পারবো। আপনি একজন অদক্ষ লোকের যদি আপনি গড়ে তুলতে পারেন, সে আপনার মুনিবের মতো কাজ করবে, মুনিব মনে করবে সে, তার দ্বারা আপনি যা দক্ষ লোকের দ্বারা যে কাজটা করতে পারবেন, অদক্ষ লোকের আপনি যে দক্ষ বানালেন, এইটার হচ্ছে মানে প্রতিদান দেওয়ার জন্য হচ্ছে আপনার কাজ উনি ভালো মতো করে দিবে। আপনার প্রতি একটা আস্থা থাকবে তার। কিন্তু দক্ষ লোক আপনি সরাসরি হায়ার করলেন, সে আজকে আছে কালকে আপনার কাছ থেকে চলে যাবে। আপনি যে অদক্ষ লোক আনার পরে যদি দক্ষভাবে তৈরি করে দিতে পারেন, এটা আপনার জন্য অনেক ভ্যালুয়েবল একটা বিষয়। যাই হোক, আপনার এজেন্সির জন্য অনেক অনেক শুভকামনা। জি। আচ্ছা, তো আমাদের ভিডিওটা পডকাস্টটা অনেক বড় হয়ে গেছে। এখন আমরা সংক্ষেপে, যারা নতুন রয়েছে, যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা শুনলো, আমাদের পডকাস্ট শুনলো, তার জন্য সংক্ষেপে কিছু প্রশ্ন বলবো, সংক্ষেপে উত্তর। জি। সেটা হলো, যারা নতুন ফ্রিল্যান্সার, জি, তারা কতক্ষণ অ্যাক্টিভ থাকবে বা কতক্ষণ ওয়েট করবে? কতক্ষণ অ্যাক্টিভ থাকবে, এটা আমাদের দেশের টাইম জোনের সাথে বিভিন্ন দেশের টাইম জোনের কিন্তু মিল নেই। এই অনুযায়ী আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশের, সেহেতু হচ্ছে আমাদের রাতের দিকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি ইউএসএ, ইউকে, কানাডার ক্লায়েন্ট গুলো আমরা ধরতে চাই, তো ধরার জন্য আমাদের এখানে যখন রাত, তাদের এখানে তখন দিন। আমাদের হচ্ছে মোটামুটি রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত অ্যাক্টিভ থাকলে মোটামুটি একটা ভালো রেসপন্স পাওয়া যায়। আমার লাইফে আমি যে জিনিসটা পাইছি, আমার এই অ্যাক্টিভ থাকা লাগে নাই। আমি হচ্ছে এই টাইমটা একটু মেইনটেইন করে চলার চেষ্টা করছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাইছি। আপনার জীবনের সবথেকে বড় ভুল কোনটা, যেটা বেশিরভাগ নতুন ফ্রিল্যান্সার করে থাকবে? সময় অনুযায়ী সময় না দেওয়া এক প্রকার। যেমন হচ্ছে আমার যখন সময় দেওয়ার দরকার ছিল, আমি তখন সময়টা দিইনি। এই এক গেমের হোক বা হচ্ছে বিভিন্ন কাজের মাধ্যমে হোক, আমি যদি ওই সময়টাতেও সময় দিতাম, আমি এখন যে পজিশনে আছি, ইনশাল্লাহ এর থেকে আরো বেশি বড় পজিশনে যাওয়ার সম্ভাবনা আমার ছিল। তো প্রথমে আসার পর ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে একটা জিনিস ভুল হয়, একদিন দুই দিন বিশাল প্রবণতা নিয়ে আমরা কাজ করি, তৃতীয় দিন চতুর্থ দিনের মাথায় এখন অ্যাক্টিভ রয়েছি, এখন না থাকি, এখন একটা কাজ করি, 2 ঘন্টা পর আবার থাকবো না, ওই 2 ঘন্টা আর ফিরে আসে, 2 ঘন্টা পর করব। যেটা এখন হচ্ছে ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে একটা জিনিস চিন্তাধারায় রাখা দরকার, যেটা এখন করা সম্ভব সেটা এখনই করে রাখি। যখনই চিন্তা করবো যে না আমি 10 মিনিট পরে করবো কাজটা, তো 10 মিনিট আর আপনার জীবনে কোনোদিন ফিরে আসবে না, 10 মিনিটের সময় আপনার কাছে হবে না। এইটা হচ্ছে বিষয়। প্রচুর পরিমাণে সময় আপনাকে দিতে হবে মার্কেট প্লেসে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনি ধৈর্য হারা হইলেন, তো ফ্রিল্যান্সিং পদবিটা আপনার ভবিষ্যতে আপনার নামের সাথে, আপনার ট্যাগের সাথে মিলবে না।
আপনাকে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরতে হবে। একটা চাকরিজীবী যত পরিমাণ ধৈর্য না থাকে, তার থেকে বেশি ধৈর্য হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে রাখা লাগে। যখন আপনি হচ্ছে সফল হবেন, তখন এতটুকু কিছুই করা লাগবে না, আপনি জাস্ট বসে থাকবেন, আপনি কাজ দিবেন, ফার্স্ট আপনার কাজ হচ্ছে কাজ নেওয়া। ওই যে বললাম টিম তৈরি করার একটা সুবিধা আছে, আপনি কাজ নেয় টিমের কাজ করে এনে ওদের 50% টোটাল দিয়ে দিলেন,